আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ফান্ডামেন্টাল সেশনের আজকে ৩য় নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের টপিক হলো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট অফিসের আমরা ৩টা পার্ট শিখব। তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ৩টা পার্টের মধ্যে গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ড A to Z শিখব। তো মাইক্রোসফট ওয়ার্ড কি? মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি কি কাজ করা যায়? মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যে কোনো ধরনের কম্পোজ টাইপিং করা যায়, প্রজেক্ট ড্রয়িং করা যায়, ছোটখাটো ডিজাইন করা যায়, প্রশ্নপত্র লেখা যায় এবং দলিল লেখা যায়। অফিসিয়াল এবং যে কোনো অফিসিয়াল কাজ এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা যায়। তো মাইক্রোসফট ওয়ার্ডের এই কাজগুলো যদি আমরা অনলাইনে করতে যাই সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে গুগল ডক্স। আর যদি অফলাইনে করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড। এখন অনলাইনে করলে কি সুবিধা, অফলাইনে করলে কি সুবিধা, বা অনলাইন সফটওয়্যারে কি ফিচার আছে এবং অফলাইন সফটওয়্যারে কি ফিচার আছে। দুইটার কাজে সিমিলার, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। তো অফলাইন সফটওয়্যারগুলোতে অনেকগুলো ভেরিয়েশন আছে এবং টুলসের ইন্টিগ্রেশন আছে, কিন্তু অনলাইন সফটওয়্যারে টুলসের ইন্টিগ্রেশন নেই এবং অতিরিক্ত কোনো কিছুই পাবেন না, শুধু মেইন টপিকগুলো পাবেন। দুইটার মাঝে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যায় দুইটার মাঝে 50% বা 60% আমরা মিল পাবো। অনলাইন যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারে শুধু মেইন ফিচারগুলো থাকে, এডিশনাল ফিচার থাকে না। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে মেইন ফিচার প্লাস এডিশনাল ফিচার দুইটা জিনিসই থাকে। তো এক কথায় বলতে গেলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টোটাল 100% পাবো, কিন্তু গুগল ডক্সে আমরা একটু কম পাবো, শুধু মেইন ফিচারগুলো পাবো। তো আমরা যদি একটা ক্লায়েন্টের ডকুমেন্ট রেডি করি তাহলে আমরা ক্লায়েন্টকে কয়ভাবে সেন্ড করতে পারবো? মনে করেন মাইক্রোসফট ওয়ার্ডের একটা কাজ আপনার ক্লায়েন্ট দিল এবং ক্লায়েন্টের ডকুমেন্ট আপনি রেডি করলেন। এখন এই ডকুমেন্টটা তো আপনি সাবমিশন করবেন, ক্লায়েন্টের কাছে পৌঁছাবে। তাহলে আপনি এটাকে কয়ভাবে পৌঁছাতে পারেন? আপনারা দুইভাবে ক্লায়েন্টকে সাবমিশন দিতে পারেন। প্রথমত আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যদি কাজ করেন সেক্ষেত্রে ওয়ার্ড ফাইলটাকে আপনারা সেভ করবেন, সেভ করে সেই ফাইলটাকে গুগল ড্রাইভে আপলোড দেবেন। আপলোড দেওয়ার পরে সেই গুগল ড্রাইভের লিঙ্কটা আপনার ক্লায়েন্টকে সাবমিশন করবেন। অন্যদিকে যদি আমরা গুগল ডক্স ব্যবহার করি সেক্ষেত্রে আমি কি করতে পারবো? গুগল ডক্স ব্যবহার করলেও আমরা একইভাবে গুগল ডক্সের লিঙ্কটা আমরা ক্লায়েন্টকে সাবমিশন করতে পারবো। এখন গুগল ডক্সের সুবিধা কি? গুগল ডক্সের একটা এক্সট্রা সুবিধা আছে। সুবিধাটা হলো আমরা যে ক্লায়েন্টকে যে ডকুমেন্টটা আমরা সেন্ড করব বা সাবমিশন দিব, ডকুমেন্টে যদি কোনো রকমের ভুল থাকে তাহলে এক্ষেত্রে কি হবে? ডকুমেন্টে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কোলাবোরেশন করতে পারি। এখন এই কোলাবোরেশনটা আমরা কিভাবে করব? কোলাবোরেশন লিঙ্ক কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করব? তো আজকে পুরো জিনিসটাই আমরা A to Z দেখব। গুগল ডক্সের কিছু গুরুত্বপূর্ণ কাজ, মাইক্রোসফট ওয়ার্ড এর মেইন যে কাজগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং কাজের জন্য প্রয়োজন, সেই কাজগুলো আমরা আজকে সম্পূর্ণ দেখব। ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আমরা প্রয়োজন, মেইন যে ফিচারগুলো প্লাস অতিরিক্ত কিছু ফিচারও আজকে দেখানো হবে। সবাই আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবেন। এখন আসেন, যাদের এই অফিস প্রোগ্রামটি নেই তারা কি করবেন? যাদের এই অফিস প্রোগ্রামটি নেই তারা তাদের কাছে যে বাজার আছে, ঠিক আছে, বা যেখানে কম্পিউটারের দোকান আছে, আপনারা কম্পিউটার দোকান থেকে সংগ্রহ করতে পারেন। যদি আপনারা নিজেরা ইনস্টল করতে না পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ল্যাপটপটি নিয়ে যাবেন, বা আপনাদের যদি পেন ড্রাইভ থেকে পেন ড্রাইভটি নিয়ে যাবেন, তাদের কাছ থেকে কপি করে নিয়ে আসবেন, নিজেরা সেট আপ দিবেন। যদি না পারেন সেক্ষেত্রে কি করবেন? আপনাদের ল্যাপটপ নিয়ে তাদের কাছ থেকে সেট আপ করে নিয়ে আসবেন। যদি পেন ড্রাইভ আপনি আনেন সেক্ষেত্রে সুবিধা হবে কি? আপনার খরচ কম হবে, এবং
যদি ল্যাপটপ নিয়ে সেট আপ করে আনেন সেক্ষেত্রে খরচ একটু বেশি হবে। এখন আমরা তাহলে কথা বললাম, তো আমরা কাজে চলে যাই। তো প্রথমত আমরা আমাদের কম্পিউটার থাকা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। তো এটি ওপেন করার জন্য আমরা আমাদের হোম বাটনে ক্লিক করব। আমাদের যে ডেস্কটপ আইকন আছে, তো আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের কিছু ফাইল শো করবে। আমাদের কম্পিউটার যে সফটওয়্যারগুলো আছে সফটওয়্যারগুলো শো করবে। এখন অনেকে আমার এখানে উপরে দেখা যাচ্ছে আমাদের অফিস প্রোগ্রাম, আমি এটা ব্যবহার করেছি বিধায় এটা উপরে আছে, অনেকের উপরে থাকবে না, অনেকের নিচে থাকবে। তো যাদের এই উপরে থাকবে না তারা কোথা থেকে পাবেন, তারা একটু নিচে চলে যাবেন। নিচে চলে গেলে আপনারা দেখতে পাবেন যে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ঠিক আছে, এখানে একটা ফাইল আছে। এই দেখেন মাইক্রোসফট অফিস 2013। তো অনেকে যার যেটা আছে, ঠিক আছে, আপনারা একটু নিচের দিকে গেলে সেটা খুঁজে পাবেন। তো আমি সিম্পলি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করছি। তো আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হলো। আমি আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিতেছি, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ফুল ফিচারটা আমাদের সামনে চলে এসেছে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফুল ফিচারটা দেখতে পাচ্ছি। তো এই যে যে ফিচার, অনেকে যারা আগে থেকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ একটুও করে নাই, একদমই নতুন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল মনে হবে। তবে ক্রিটিক্যাল মনে হওয়ার কিছুই নেই, আমরা পার্ট বাই পার্ট ছোট ছোট করে আমরা শিখব। কিন্তু একটা কথা কি, ক্লাসে মনোযোগী হতে হবে। ক্লাস ক্লাসে জয়েন করে অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। মাইক্রোসফট অফিসের 3টা পার্ট, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট। এখন এই 3টে পার্টের একটার সাথে কিন্তু একটা মিল আছে, অনেকটাই মিল আছে, 40-50% মিল আছে। এখন আপনি যদি একটা সফটওয়্যারের কাজ আপনি পরিপূর্ণভাবে করতে পারেন, বাকি দুইটা সফটওয়্যারের কাজ কিন্তু আপনার ক্ষেত্রে ইজি হয়ে যাবে। বাকি দুইটা সফটওয়্যারের কাজ আপনার ইজি হয়ে যাবে, অনেকটা মিল পাবেন। যেটা মিল পাবেন না সেটা আপনি প্র্যাকটিস করবেন, যেটা মিল পাবেন সেটা তো প্র্যাকটিস করে এখান থেকে যাইতেছেন। সেক্ষেত্রে আপনার কাজটা সহজ হবে, খুব তাড়াতাড়ি আপনি কাজটা করতে পারবেন এবং সুন্দর মতো করতে পারবেন। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড শুরু করছি। তো মাইক্রোসফট ওয়ার্ডের যে টপিকগুলো আজকে আমরা দেখাবো সেই টপিকগুলো আপনি বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। সুবিধা হবে কি, পরবর্তী যে এক্সেল এবং পাওয়ার পয়েন্টে গিয়ে আপনাদের কোনো হ্যাসেল ফিল করতে হবে না, খুব সহজেই আপনারা পেরে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের এই কাজগুলো করতে আমরা জানি, ঠিক আছে, টেক্সটের প্রয়োজন আছে। মাইক্রোসফট ওয়ার্ড মানেই লেখালেখির কাজ, ঠিক আছে। তো লেখালেখির কাজ এবং এই লেখালেখি কিভাবে করতে হবে, কিভাবে করলে সুন্দর হবে এবং কিভাবে করলে মার্জিত হবে, কোন স্টাইলে করতে হবে, কোন ফন্টে করতে হবে, টোটাল জিনিসটা হলো লেখালেখির কাজ ফন্টের উপরে। তো আমরা এর জন্য কি করব, প্রথমে কিছু ফন্ট বা টেক্সট, এখানে কিছু টেক্সট নিব। এখন অনেকে ওয়ার্ড ডকুমেন্টের কাজ করতে আসলে দেখা যায় যে অন্যখান থেকে ফন্ট নিয়ে আসে, অনেকে লিখতে অনেক টাইম লাগে, মনে করে অনেকে হিবিজিবি হিবিজিবি লেখে বা অনেকে অনেক কিছু লেখে। তো লিখতে অনেক টাইম লাগে দেখে বাইরে থেকে কোনো এক জায়গা থেকে একটা টেক্সট কপি করে নিয়ে আসে। এখন আমি আপনাদের প্রথম অবস্থায় একটা ট্রিক শিখাবো যে কিভাবে আপনি একটা র্যান্ডম টেক্সট এখানে ক্রিয়েট করতে পারেন, অন্য কোথাও থেকে আপনি টেক্সট নিয়ে আসার দরকার হবে না। তা তার জন্য আপনি কি করতে হবে, একটা সমান চিহ্ন দিবেন, লিখবেন র্যান্ড, RAND, র্যান্ড, র্যান্ড লিখে আপনারা ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার হিট করবেন। দেখেন আমাদের একটা র্যান্ডম টেক্সট চলে এসেছে, আমাদের একটা র্যান্ডম টেক্সট চলে এসেছে। এবার এই টেক্সটের উপর ভিত্তি করে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাংশনগুলো আছে, যে টুলস ভেরিয়েন্ট আছে, সব জিনিসগুলো আমরা আজকে শিখব। তো আমরা পার্ট বাই পার্ট শিখব। প্রথমে এখানে আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের ভিতর কি আছে, পেস্ট আছে, কাট আছে, কপি আছে, ফরম্যাট প্রিন্টার আছে। তো এই 3টা জিনিস আমরা আগে শিখব। তো প্রথমে আমি বলে নেই, আমরা যে ফরম্যাটের কাজটা করব বা যে টেক্সটের কাজ করব, যতটুকু টেক্সটের কাজ করব ততটুকু আগে সিলেক্ট করে নিব। মনে করেন আমি একটা সেন্টেন্সের কাজ করব, একটা লাইনের কাজ করব, সেক্ষেত্রে আমি সেই লাইনটা পুরোপুরি আমি মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পরে এখন আমি এই সেন্টেন্সটা কি করব,
ঠিক আছে। এখন প্রথম অবস্থায় আমি কি করব, মনে করেন এই সেন্টেন্সটা আমি কাট করব। কাট মানে কি, এখান থেকে কাইটে অন্য অন্য কোথাও নিয়ে যাও। আর কপি মানে কি, এইটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু কপির ক্ষেত্রে কি, এটা কপি হবে কিন্তু এই জিনিসটা এখানেই থেকে যাবে, এই জিনিসটা এখানেই থেকে যাবে। তো আমরা এটা সিম্পলি কিবোর্ড দিয়েও করতে পারি। যদি আমরা কপি করি, কিবোর্ডের কমান্ড হলো কন্ট্রোল সি, এবং এটা যদি আমরা কাট করি তাহলে কিবোর্ডের কমান্ড হলো কন্ট্রোল এক্স। আর যদি আমরা এটাকে কাট বা কপি করে কোথাও পেস্ট করি, তো পেস্ট করার ক্ষেত্রে আমাদের কিবোর্ডের কমান্ড হবে কি, কন্ট্রোল ভি। তো কিবোর্ডের এই তিনটা কমান্ড আপনারা মনে রাখবেন। কপি করার ক্ষেত্রে কন্ট্রোল সি, যদি কাট করেন কন্ট্রোল এক্স, যদি কাট কপি করা এলিমেন্টটা কোথাও পেস্ট করেন বা কাট কপি করা টেক্সটটা কোথাও পেস্ট করে তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিবোর্ড কমান্ড হবে কি, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি মানে পেস্ট। তাহলে আমি এখানে দেখাচ্ছি, মনে করেন একটা সেন্টেন্স, আমি এখানে সেন্টেন্সটাকে মার্ক করলাম। মার্ক করার পরে মনে করেন আমি কাট করলাম। কাট করলে কি হবে, সেন্টেন্সটা কিন্তু নেই। দেখেন সেন্টেন্সটা কিন্তু চলে গেছে। আমি যদি একটু নিচে আইসা একটু ফাঁকা করে এখানে কন্ট্রোল ভি দেই, বা এখানে যদি পেস্টে ক্লিক করে দেখেন, এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে, এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমরা যদি কপি করি, যদি আমরা কপি করি সেক্ষেত্রে কি হবে, মনে করেন আমি কোন টেক্সটটাকে আমি কপি করতে যাচ্ছি, মনে করেন প্রথম টেক্সটটাই আমি নিই। প্রথম টেক্সটটাকে আমরা কপি করতে চাচ্ছি। তো কপি করার ক্ষেত্রে কি করব, এখানে সিলেক্ট করে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমরা কোথায় এটাকে পেস্ট করব, মনে করেন নিচে আমি পেস্ট করতে যাচ্ছি। তো আমি স্পেস দিয়ে এখানে পেস্টে ক্লিক করলে দেখেন এখানেও আছে, প্রথমেও আছে। আমরা যখন কাট করেছিলাম তখন কিন্তু এখানে ছিল না। তো কপি পেস্টের কাট, কপি পেস্টের কপি পেস্ট কাট, এই তিনটার কাজ এটাই। ফরম্যাট প্রিন্টার হলো কি, আপনার টেক্সটটা কোন ফরম্যাটে আছে সেই ফরম্যাট থেকে অন্য একটা ফরম্যাটে আপনি কিভাবে নেবেন। মনে করেন এই টেক্সটটা আপনার কালার করা আছে একটু, ফন্টটা একটু বড় করা আছে। তো এটাকে, আচ্ছা এই জিনিসটা আমি একটু পরে দেখাচ্ছি। এখান থেকে কিছু জিনিস দেখাইয়ে এই জিনিসটা দেখাইলে আপনারা ভালো বুঝবেন। তো আমরা এখান থেকে ক্লিপবোর্ডের কাজ আমরা শেষ করলাম। তো এরপরে আমরা শিখবো ফন্ট। আমরা পার্ট বাই পার্ট শিখবো, পার্ট বাই পার্ট শিখবো। আমরা ধীরে ধীরে আস্তে খুব মনোযোগ সহকারে শিখবো, যাতে আমরা জিনিসটা খুব সহজেই বুঝতে পারি। প্রেশার নিব না, আমরা প্রেশার নিব না। দেখেন এখানে আমরা ক্লিপবোর্ডের কাজ শিখছি, এইটুকুর কাজ শিখছি, তো এইটুকুর কাজ আমরা বুঝতে পারছি। তো আমরা এরকম পার্ট বাই পার্ট যদি করি, এরপরে ফন্টের কাজ শিখবো, এরপরে প্যারাগ্রাফের কাজ শিখবো, এরপর স্টাইলের কাজ শিখবো, হয়ে গেছে আমাদের প্রথম পেজের কাজ শেষ। তাহলে আমরা একটু একটু করে পার্ট বাই পার্ট, প্রেশার নেওয়ার দরকার নেই। আমি এইটুকু দেখবো, মনে করেন আমি এইটুকুর কাজ শিখবো, এদিকে কি আছে আমার দেখার দরকার নেই, এদিকে কি আছে আমার মাথায় প্রেশার নেওয়ারই দরকার নেই। আমরা প্রেশার নেব না, আমরা শুধু এইটুকুর কাজ মেইন ফোকাস এইটুকুর উপর দিব। এইটুকু জিনিসের উপরই আমরা এই ক্লিপবোর্ডের উপরই মেইন ফোকাসটা দিব, এবং এইটুকুর কাজ দেখা যখন সম্পূর্ণ হবে তখন আমরা পরবর্তী স্টেপে যাব। তো আমরা ক্লিপবোর্ডের কাজ শেষ করলাম। তো এরপরে আসবো কি, আমরা ফন্টের কাজ। এখন ফন্টের ভিতরে এখানে কি আছে, মনে করেন আপনার এই টেক্সটটা কোন ফন্টে আপনি রাখতে চান, ঠিক আছে, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি বারবার বলতেছি, আমি আবারও বলি, যে জিনিসটা নিয়ে আপনি কাজ করবেন, যে টেক্সটটুকু নিয়ে আপনি কাজ করবেন, আগে সেই টেক্সটটুকু আপনি কি করবেন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আপনার সেই টেক্সটের উপর কাজ হবে, না হলে কিন্তু কাজ হবে না। তাহলে আমরা মনে করেন আমরা এই টেক্সটটাকে একটা ফরম্যাটে নিয়ে যাচ্ছি, ফরম্যাটে নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা ফন্টে নিতে যাচ্ছি এই টেক্সটটাকে। তাহলে আমরা কি করব, আগে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোন ফরম্যাটে নিতে চাচ্ছি, মনে করেন আমি এখানে এরিয়াল ফরম্যাটে আমি নিতে চাচ্ছি। তাহলে এই টেক্সটটুকু এরিয়ালে চলে এসেছে, টেক্সটটুকু এরিয়ালে চলে এসেছে। এখন দেখেন তার পাশে এখানে কি আছে, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। আচ্ছা, এরিয়াল ফন্টের পাশে এখানে দেখেন 11 লেখা, এই 11 লেখা এর অর্থ কি, ফন্টের সাইজ। এটা হলো কি ফন্টের সাইজ। আপনার এই ফন্টটা কত কত সাইজে আছে সেইটা এখানে দেখাবে। তাহলে আপনি যদি এই ফন্টটাকে বড় করতে চান, সিম্পলি এখান থেকে আপনি ক্লিক করে বড় করতে পারেন। দেখেন আমি মাউস
মাউসে কার্সার রাখতেই আপনার এই ফন্টটা কি হলো, বড় হয়ে গেল। আপনার চাইলে এরকম বড় করতে পারেন। এছাড়াও আপনি আরেকভাবে বড় করতে পারেন, এখানে ইনক্রিজ সাইজ এবং ডিক্রিজ সাইজ নামে দুইটা অপশন আছে। যদি আপনি ইনক্রিজ সাইজে ক্লিক করেন তাহলে এটা ক্রমান্বয়ে বড় হবে, এবং ডিক্রিজ সাইজে ক্লিক করে এটা ক্রমান্বয়ে ছোট হবে। দেখেন আমি দেখাচ্ছি, ক্রমান্বয়ে ছোট হচ্ছে, ক্রমান্বয়ে বড় হচ্ছে। যদি আমরা এভাবে ছোট বড় করতে চাই করতে পারি, অথবা যদি আমরা একবারে বড় করতে চাই সেক্ষেত্রেও করতে পারি। আচ্ছা, তো এরপরে দেখেন এই ফন্টের নিচে এখানে আছে বোল্ড। আমরা যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই সেক্ষেত্রে আমরা লেখাটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা লেখাটিকে বোল্ড করব। দেখেন এটা কি গাঢ় হয়ে গেল, এটা হাইলাইট আকার হয়ে গেল। দেখছেন, এটাকে আমরা বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবো। যদি আমরা একটু বাঁকা করতে চাই, ইটালিক করতে চাই, ইটালিক করতে পারবো। যদি লেখার নিচে আমরা আন্ডারলাইন দিতে চাই, আন্ডারলাইন করতে পারবো। আমরা আমাদের প্রয়োজন মতো যা খুশি তাই করতে পারবো। এরপর যদি আমরা এই লেখার মাঝখানে একটা দাগ নিয়ে আসতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, স্টিক থ্রু দিতে পারবো। এটার ক্ষেত্রে আমরা কি করব, স্টিক থ্রু দিতে পারবো। এখন যদি এইটাকে দুইটা দাগে আমি রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে ফন্টের পাশে দেখেন একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমরা দিছি কি স্টিকি থ্রু, আমরা দিছি স্টিকি থ্রু। সেক্ষেত্রে যদি আমরা দুইটা দাগ নিয়ে আসতে চাই, লেখার মাঝে যদি দুইটা দাগ দিতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডাবল স্টিকি থ্রু, ডাবল স্টিকি থ্রু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ওকে সিলেক্ট করতে হবে। দেখেন দুইটা দাগ হয়ে গেল। স্টিকি থ্রুর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা লেখাকে একটা রেখায় পরিণত করতে পারি। মনে করেন এটা কেটে দিছি, ঠিক আছে, অনেক সময় কেটে দেওয়ার প্রয়োজন পড়ে, তো এই স্টিক থ্রুটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, এখন ডাবল স্টিক থ্রু যদি আমরা দুইটা রেখা নিয়ে আসি লেখার মাঝখানে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে আমরা এখানে ডাবল স্টিক থ্রু করব, ওকে করব, আমাদের ডাবল স্টিক থ্রু হয়ে যাবে। তো পরবর্তীতে মনে করেন এটা ম্যাথের ক্ষেত্রে লাগে, এটা আমাদের লাগবে না। আর যদি আমরা কোনো সংখ্যার মনে করেন আমরা যখন স্কুলে পড়ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম কিছু টাইপের, বা এক্স টু ওয়াই টু এরকম টাইপের পড়ছি, তো এই জিনিসগুলো এখানে আপনি দিতে পারবেন। আমি একটা করে দেখাচ্ছি। মনে করেন আপনি এখানে আমি একটু স্পেস দিয়ে নিচ্ছি। মনে করেন এটা এটা মনে করেন ভি, এখন ভির উপরে আপনি একটা 2 বা 3 দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি আগে যা দিতে চাবেন সেটা আগে টাইপ করেন। মনে করেন আমি 3 দিতে যাচ্ছি, এখন 3টাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কি উপরে দিতে চাচ্ছেন, স্কোয়ার সিস্টেমে দিতে চাচ্ছেন, নাকি x2, ঠিক আছে, নিচে দিতে চাচ্ছেন। এখন সেক্ষেত্রে আপনি কোনটা চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিবেন। আমি উপরে দিতে চাচ্ছি, দেখেন উপরে চলে গেছে, উপরে চলে গেছে। তো এটা আপনি এভাবে ব্যবহার করতে পারেন, এটা ম্যাথের ক্ষেত্রে লাগে, আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে এটা হয়তো লাগবে না, আপনারা দেখে নেবেন। এরপরে দেখেন এটা হলো ফন্ট, এটা কি হলো টেক্সট ইফেক্ট, এটা হলো কি টেক্সট ইফেক্ট, টেক্সটের ইফেক্ট। এখন এই ইফেক্টটা কখন পড়বে, যখন আপনি কোনো টেক্সট সিলেক্ট করবেন তখন এই টেক্সটের উপর ইফেক্টটা পড়বে। দেখেন মাউসের কার্সার রাখতেই টেক্সটের একটা ইফেক্ট চলে এসেছে। তো আমরা টেক্সটের ইফেক্ট দিতে চাইলে আমরা এখান থেকে টেক্সটের ইফেক্ট, দেখেন একটা ইফেক্ট চলে এসেছে, টেক্সটের ইফেক্ট দিতে পারবো। এখান থেকে আউটলাইন আছে, টেক্সটের আউটলাইন দিতে পারবো, কালার দিতে পারবো, রিফ্লেকশন, টেক্সটের শ্যাডো দিতে পারবো। দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি এখানে মাউসের কার্সার নাড়াচ্ছি আর এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করবেন বিষয়টা। তো এখান থেকে আপনারা যেটা করতে চান সেটা আপনি ক্লিক করে আপনি সুন্দর মতো করে সাজাবেন। তো এরপরে আছে টেক্সট হাইলাইট কালার, টেক্সট হাইলাইট কালার। তো টেক্সট হাইলাইট কালারটা কি, আমরা যদি কোনো টেক্সটে হাইলাইট করতে চাই, আমাদের একটা গুরুত্বপূর্ণ টেক্সট থাকতে পারে না, মনে করেন এই একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, এই প্যারাগ্রাফে মেইন ফোকাস জনিত সেন্টেন্স কোনটা, বা মেইন ফোকাস জনিত একটা কথা এর ভিতরে আছে, সব ফোকাস জনিত কথাটাকে আমি আকর্ষণ করাইতে চাই, হাইলাইট করে রাখতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা মনে করেন এটাই আমাদের হাইলাইট করা সেই সেন্টেন্সটা। তাহলে কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, টেক্সট হাইলাইটে ক্লিক করতে হবে। দেখেন আমাদের টেক্সটটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। এরপরে কি আছে, ফন্ট কালার। এরপরে কি আছে, ফন্ট কালার। আমরা আমাদের যে ফন্টটা আছে, আমরা যে টেক্সটটা লিখছি এটা কিন্তু কালো কালার,
ঠিক আছে, এটা কিন্তু ব্ল্যাক কালার। তো আমরা যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি এই ব্ল্যাকটাকে চেঞ্জ করে অন্য কালার দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টেক্সট কালার নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টেক্সট কালার নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এটার ক্ষেত্রে আমরা আমরা সিলেক্ট করব আগে। সিলেক্ট করার পরে আমি কোন টেক্সটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে, কতটুকু চেঞ্জ করতে চাচ্ছি, সেই টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব সিম্পলি। এটা হলো ডিফল্ট ভাবে একটা রেড কালার দেওয়া আছে, যদি আপনি রেড কালারই চান এখানে ক্লিক করবেন, সিম্পলি রেড হয়ে যাবে। যদি আপনি অন্য কালার চান তাহলে এর পাশে যে ড্রপডাউন মেনুটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখন আসেন কেস, ঠিক আছে, চেঞ্জ কেস। কেসটা কি, মনে করেন আপনি আপনার এই লেখাটাকে, এখানে যে লেখা আছে সব লেখাটা, যে আপনার লেখা আছে সব ছোট হাতে করতে চান, লেখাটাকে ছোট হাতে করতে হবে, বা সব লেখাই টেক্সটের মধ্যে যত আপনার লেটার আছে সবগুলোকে আপনি কি করতে চান, বড় হাতের করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে দেখেন সেন্টেন্স বা কেস, এখানে কেস আকারে যদি সব ছোট করতে চান আপনি লোয়ার কেস দেবেন, সব ছোট হয়ে গেছে। দেখেন কোনো বড় হাতের কোনো অক্ষরই এখানে নেই। যদি আপনি আপার কেস করতে চান বা সব যদি বড় করতে চান আপার কেস করবেন। দেখেন সব লেখাগুলো কিন্তু বড় হাতের অক্ষর, সব লেখা কিন্তু বড় হাতের অক্ষর। তাহলে এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার কেসটাকে চেঞ্জ করতে পারেন। দেখেন এখান থেকে আমরা কিন্তু সবকিছুই দেখলাম। আমরা ফন্ট, এই ফন্টের ভিতরে যা যা আছে টোটাল জিনিসটা কিন্তু আমরা দেখলাম। দেখেন প্রথমে আমরা ক্লিপবোর্ডের কাজ শিখছি, তারপর ফন্টের কাজ শিখছি, এরকম আমরা পার্ট বাই পার্ট শিখবো। মাথায় সাজান, একটু রেস্ট নেন, দম নেন, ঠিক আছে, কিন্তু মাথায় ভালোভাবে সাজান। এই জিনিসটা আপনি কমপ্লিট করতে পারলে পরবর্তী যে দুইটা ক্লাস হবে, দুইটা ক্লাসের অনেকগুলো নিয়ে আপনি এগিয়ে থাকবেন এবং এটা প্রচুর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু একটা সময় আপনি ভুলে যাবেন, ঠিক আছে। ক্লাস শুধু ক্লাস করলে হবে না, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তো পরবর্তীতে কি আছে, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ অপশনে আমরা কি কি দেখব, প্যারাগ্রাফের অপশনে আমরা কি দেখব, স্পেসিং দেখব, অ্যালাইনমেন্ট দেখব, ঠিক আছে, বুলেট সিস্টেম দেখব। তো আমরা প্রথমে দেখব কি, প্রথমে আমরা দেখব অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট জিনিসটা কি, মনে করেন আপনার এই টেক্সটটা একেবারে বরাবর অ্যালাইনমেন্ট আছে একটা, দেখেন প্রতিটা লাইন একেবারে বরাবর সোজাসুজি অবস্থায় আছে, ঠিক আছে, এটা মিডল অ্যালাইনমেন্ট, ঠিক আছে, এটা লেফট অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে। আপনি যদি এটাকে মিডল অ্যালাইনমেন্টে নিতে চান সেক্ষেত্রে কি করতে হবে, পুরো টেক্সটটাকে আপনি কি করবেন, আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এটা মিডলে নেবেন, মিডলে নিতে পারবেন, এটা লেফটে নিতে পারবেন, এটা আপনি কি করতে পারবেন, জাস্টিফাই করতে পারবেন বরাবর। আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন, দুদিকেই সমানভাবে থাকবে, দুদিকেই সমানভাবে থাকবে। লেফট অ্যালাইনমেন্ট মানে লেফটের দিকে থাকবে, মিডল মানে মিডলে থাকবে, এবং রাইট অ্যালাইনমেন্ট মানে ডান পাশে থাকবে, এবং জাস্টিফাই মানে দুনো দিকেই সমান থাকবে, দুই দিকেই সমান থাকবে। এখন স্পেসিং, ঠিক আছে, এখানে প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিং জিনিসটা কি, প্যারাগ্রাফ স্পেসিং মানে কি, আপনার এই লাইন প্রথম লাইনটা থেকে দ্বিতীয় লাইনটার স্পেস, যে স্পেসটা আছে এই স্পেসটা কতটুকু হবে, প্রথম যে লাইনটা, ঠিক আছে, প্রথম যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা থেকে দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার দূরত্ব কতটুকু হবে, এটাই হলো আপনার স্পেসিং, ঠিক আছে। তা আপনি যদি সম্পূর্ণ টেক্সটের স্পেসিং চান তাহলে সিলেক্ট করে আপনি এখানে আসে দেখেন, এখানে মাউসের কার্সার রাখতেই দেখেন আমাদের পরিবর্তন হচ্ছে। যদি আমরা স্পেসিংটা একটু বেশি চাই, ঠিক আছে, আমরা এখান থেকে বেশি নিব। যদি আমরা চাই কাছাকাছি থাকুক, সুন্দর দেখাবে, তাহলে আমরা স্পেসিংটা কমিয়ে নিব। এবং এরপর দেখেন আপনার এর পাশে আছে আপনার ইনক্রেস এবং ডিক্রেস, ইনক্রেস এবং ডিক্রেস। এখন ইনক্রেস ইনডেন্ট এবং ডিক্রেস ইনডেন্ট এই জিনিসটা কি, ঠিক আছে, ইনক্রেস ইনডেন্ট এবং ডিক্রেস ইনডেন্ট হলো কি, আর ডিক্রেস ইনডেন্ট মানে এটা যদি ক্লিক করি আমরা, দেখেন ক্লিক করলে আমাদের, আচ্ছা আমি লেফটে ক্লিক করি, আমাদের রাইটে, লেফটে ক্লিক করে আপনারা বুঝতে পারবেন আমাদের এটা লেফট জাস্টিফাই করা, তো এই জন্য আমরা বুঝতে পারছি না। আমরা যদি এখানে লেফটে ক্লিক করি আমাদের এখানে লেফট বরাবর আছে, আমার পেজের যে মার্জিনটা মার্জিন বরাবর এটা আছে, এই জন্য আপনার কি করতেছে না, লেফটে কাজ করতেছে। আমরা রাইটে ক্লিক করব, দেখেন স্পেসিংটা কিন্তু আমাদের কি হচ্ছে, ইনক্রিজ ইনডেন্ট হচ্ছে।
আবার যদি আমরা ডিক্রিজ করতে চাই, ডিক্রিজ ইনডেন্ট, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে প্যারাগ্রাফটা আছে এটাকে আমরা আমাদের পজিশন মতো রাখতে পারি। তো এরপরে আসেন বুলেট। এরপরে আসেন কি বুলেট। তো আমরা যদি আমাদের ডকুমেন্টে বুলেট দিতে চাই, আমরা অনেক সময় বুলেট দেওয়ার প্রয়োজন পড়ে। মনে করেন মেইন একটা টপিক, তার কিছু সাব টপিক আছে। আমরা প্রশ্নপত্রের ক্ষেত্রে এই বুলেটগুলো বেশি দেখা যায়, প্রশ্নপত্রের ক্ষেত্রে বেশি ব্যবহার করি। নাম্বার, মনে করেন আমাদের যখন টিকে আসে, ঠিক আছে, টিক চিহ্ন আসে, তখন দেখা যায় আমাদের উপরে প্রশ্ন প্রশ্ন থাকে এবং নিচে 4টা অপশন থাকে, ঠিক আছে। তো এই অপশনগুলো আমরা কিভাবে দিতে পারি, এই অপশনগুলোর কাজ হলো এই বুলেট সিস্টেম। এখন মনে করেন নাম্বারিং সিস্টেম আছে, এখানে বুলেট সিস্টেম আছে, আপনি যেটা খুশি সেটা এখান থেকে দিতে পারেন। তো আমি একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। মনে করেন আমি এই টেক্সটের উপর একটা বুলেট দিতে চাচ্ছি। তো এই টেক্সটের উপর একটা বুলেট দিতে চাইলে আমি বারবার বলতেছি যে আপনারা যে টেক্সটটুকু নিয়ে কাজ করবেন, যে সেন্টেন্সটা নিয়ে কাজ করবেন, যে প্যারাগ্রাফটুকু নিয়ে কাজ করবেন, সেই প্যারাগ্রাফটুকু আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট না করলে কিন্তু আপনার কাজ হবে না, আগে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা বুলেটে ক্লিক করলাম। আমরা কোন বুলেটটা দিতে যাচ্ছি দেখেন, আমরা প্যারাগ্রাফের উপরে আমার কিন্তু একটা বুলেট চলে এসেছে। প্যারাগ্রাফের প্রথমে কিন্তু আমার একটা বুলেট চলে এসেছে। তো আমরা এভাবে আমাদের বুলেট দিতে পারি। এরপরে নাম্বার দিতে পারি। আমরা যদি চাই নাম্বার, নাম্বার দিব, নাম্বার দিতে পারি। দেখেন 1 2 3 এখানে আছে, বিসিডি রোমানিক আছে, ঠিক আছে। এগুলো না আমরা নিজেরা ট্রাই করব, অনেক কিছু শিখতে পারবো এখান থেকে, আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আমরা চাইলে এটাকে আমরা বুলেট আকারে দিতে পারি, আমরা বুলেট আকারে দিতে পারি। তাহলে আমরা প্রশ্নপত্র করার ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়, ঠিক আছে। এটা আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে বেশি একটা দরকার হবে না। তারপর আপনারা ট্রাই করবেন, আপনারা কি করবেন, এটাকে প্র্যাকটিস করবেন। তো দেখেন এখানে থেকে দেখানোর মতো যে জিনিসটা আছে, আচ্ছা এই বর্ডার জিনিসটা আমি আপনাদের দেখাই। মনে করেন এই টেক্সটের একটা বর্ডার দিতে চান, এই টেক্সটের একটা বর্ডার দিতে চান। মনে করেন এই টেক্সটটা যতটুকু আছে আপনি স্পেসিফিক ভাবে এখানে লেফটে একটা বর্ডার দিতে চান, বা রাইটে একটা বর্ডার দিতে চান, বা নিচে একটা বর্ডার দিতে চান, বা উপরে একটা বর্ডার দিতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এই বর্ডারে ক্লিক করবেন। বর্ডার থেকে আপনি কোথায় দিতে যাচ্ছেন, নিচে দিতে যাচ্ছেন তাহলে বটম, ঠিক আছে, টপে দিতে উপরে, লেফটে লেফট, রাইটে রাইট। দেখেন আমি মাউসের কার্সারটা রাখা মাত্রই এখানে একটি দাগ চলে এসেছে, একটা বর্ডার চলে এসেছে। তো আমরা যেখানে যেখানে বর্ডার দিতে চাই সেখানে আমরা ক্লিক করে বর্ডার দিতে পারি। যদি আপনার অল বর্ডার দিয়ে যে পুরো টেক্সটাই সিলেক্ট হবে, মনে করেন এই জায়গায় আমি অল বর্ডার দিলাম, দেখেন টেক্সটের চারিপাশে বর্ডার চলে এসেছে। আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে দিতে পারেন। এখন দেখেন আমরা যে পার্ট বাই পার্ট সিস্টেমটা করছি, দেখেন আমাদের কিন্তু অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে, অর্ধেক থেকে বেশি শেষ হয়ে গেছে। আমরা এইভাবে পার্ট বাই পার্ট ছোট ছোট করে অনেক সুন্দর করে আমরা শিখব। তাহলে আমাদের মেমোরিতে ভালো কাজ করবে এবং ধারণ ক্ষমতা ভালো হবে, আমরা খুব সহজে বুঝতে পারবো এবং এটা আমাদের ভুলে যাওয়ার চান্স খুবই কম। তাহলে আমরা ক্লিপবোর্ডের কাজ শেষ করলাম, ফন্টের কাজ শেষ করলাম, প্যারাগ্রাফের কাজ শেষ করলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে মনে করেন এই টেক্সটটুকু আমি একটা ফরম্যাটে নিয়ে যাই। মনে করেন এখান থেকে আমি এই ফরম্যাটটাই নিয়ে যাচ্ছি। এখন আমি চাচ্ছি মনে এখানে কিন্তু আমরা আমাদের ফরম্যাট প্রিন্টার এটা কিন্তু বাকি পড়ে আছে, ঠিক আছে। এটা আমি বলছিলাম পরে দেখাবো, তো এটা আমি এখন দেখাচ্ছি। তো এটাকে আমরা কি একটা ফরম্যাটে নিচ্ছি, আমরা একটা টেক্সট ইফেক্ট দিচ্ছি, আমরা একটা টেক্সট ইফেক্ট দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে এটা যে ইফেক্টে আছে, যে কালারে আছে, ঠিক আছে, যে এই টেক্সটটা যেমনই আছে না কেন, ঠিক আছে, আমি এই টেক্সটটাকেও একই রকমের বানাতে চাই। সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি এই টেক্সটটাকে মতো বানাতে চান, ঠিক আছে, এই টেক্সটের মতো বানাতে চান, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফরম্যাট প্রিন্টারটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে আমি টেক্সটটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার দেব। ফরম্যাট প্রিন্টার দিয়ে আমরা কতটুকু টেক্সট আমরা এই সেম ক্যাটাগরিতে বানাবো, ঠিক আছে, সেটা হাইলাইট করব। দেখেন দেখেন এটা আর এটার মাঝে কোনো পার্থক্য আছে? এটার এটার মাঝে কোনো পার্থক্য নেই। তো ফরম্যাট প্রিন্টার কাজ হলো এটাই, ঠিক আছে, যে আপনি একটা টেক্সটকে
যে পজিশনে আছে, যে ফরম্যাটে আছে, তো অন্য একটা টেক্সটকে সেই একই ফরম্যাটে আপনি রূপান্তর করতে পারবেন খুব সহজেই, সেটা কি ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে। তো আমাদের তিনটা অপশন শেষ, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ। আমরা পরবর্তী কি চলে যাব স্টাইল। ঠিক আছে, তো স্টাইল জিনিসটা কি, আপনি মনে করেন একটা প্যারাগ্রাফ লিখলেন, প্যারাগ্রাফের হেডিং থাকে, সাব হেডিং থাকে, বা একটা নির্দিষ্ট একটা গোছালো একটা ফরম্যাট থাকে। ঠিক আছে, তো আমরা কি করি, আমরা অনেক সময় নিজেরা কাস্টমাইজ করতে চাই না। ঠিক আছে, বা নিজেরা কাস্টমাইজ করতে সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, তো যখন আমাদের সময় কম থাকবে তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটা ফরম্যাট টেমপ্লেট ব্যবহার করতে পারি, এখান থেকে একটি স্টাইল ব্যবহার করতে পারি, যে আমরা আমাদের ডকুমেন্টটা বা আমাদের টেক্সটটা আমরা কোন স্টাইলে রাখবো, এখান থেকে একটি স্টাইল টেক্সট করতে পারি। এখান থেকে একটা মেইন আকর্ষণ বিষয় দেখেন, এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো একটা স্টাইল ক্রিয়েট করে রাখতে পারবেন। ক্রিয়েট করার পরে সেই স্টাইলটা আপনি আপনার টেক্সটের উপর ব্যবহার করতে পারবেন। মনে করেন এখানে এই টেক্সটটা দেখেন কেমন। ঠিক আছে, এখানে আপনার কোনো হেডিং নাই, সাব হেডিং নাই, শুধু টেক্সট ফরম্যাট, সিম্পলি একটা টেক্সট ফরম্যাট আকারে আছে। তো আপনি চাচ্ছেন আমার টেক্সটের মধ্যে হেডিং থাকবে, সাব হেডিং থাকবে, বা মনে করেন সাপোজলি আমি বোঝাতে চাচ্ছি আপনার এই টেক্সটটা একেবারে রেগুলার একটা টেক্সট। ঠিক আছে, টেক্সটের ভিতরে কোনো ফরম্যাটিং নাই, টেক্সটের ভিতরে কোনো হাইলাইট নাই বা কোনো শ্যাডো নাই। ঠিক আছে, টেক্সট কালার কোন কোন কোয়ালিটির, ঠিক আছে, বা টেক্সট কালার আপনার স্পেসিফিক একটা কালার দিতে পারেন, যে কালারটা আপনার পছন্দ। ঠিক আছে, সেই কালারটি আপনি এখানে ফিক্স করে রাখতে পারেন, পরবর্তীতে সেই কালারটি আপনি ব্যবহার করতে পারেন। তো দেখেন এখানে এখান থেকে আপনি ক্রিয়েট করেও নিতে পারেন, আবার এখান থেকে আপনার রেডিমেড যে টেমপ্লেট আছে, যে স্টাইলগুলো আছে রেডিমেড, এখান থেকেও নিতে পারেন। তো আমরা ফন্টের স্টাইল এইভাবে চেঞ্জ করতে পারি। এরপরে আছে কি, এডিটিং এ আমরা পাবো কি, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। এখন ফাইন্ডের অপশন কি, ফাইন্ডের কাজ কি, ফাইন্ডের কাজ হলো মনে করেন এখানে অনেক লেখা আছে। ঠিক আছে, অনেক লেখা আছে, এই লেখা থেকে আমি একটা ওয়ার্ড বের করতে চাচ্ছি, যে আমার এই ওয়ার্ডটা কোথায় কোথায় আছে, আমার এই ওয়ার্ডটা কোথায় কোথায় আছে। এখন মনে করেন এখানে এন্ড লেখা আছে কত জায়গায়, এই টেক্সটুকের ভিতরে এন্ড লেখা আছে কত জায়গায়, বা আপনি একটা এই ধরেন মনে করেন ফর লেখা আছে কত জায়গায়, বা অনলাইন লেখা আছে কত জায়গায়, আমি এটা বের করতে চাচ্ছি। যে আমার যে পুরো ডকুমেন্টটা, এই ডকুমেন্টের ভিতরে মনে করেন আপনার স্কুলের একটা স্টুডেন্টদের তালিকা, ঠিক আছে, তালিকার ভিতরে আপনার যে আপনার যে নাম, সেই নামের আরো কোনো ব্যক্তি আছে কিনা, আপনি কিভাবে বের করবেন। ঠিক আছে, আপনি এই ফাইন্ড অপশন দিয়ে বের করতে পারবেন। সিম্পলি আমি একটু দেখাচ্ছি, আমি এই টেক্সটের ভিতরে আমি দেখাচ্ছি। তো আমরা ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পরে আমরা কি করব, আমরা এখানে আমাদের ফরম্যাটটা কি করব, পেস্ট করব। বা মনে করেন এখানে আমি চাচ্ছি যে ফর লেখা আছে কত জায়গায়। ঠিক আছে, ফর লেখা আছে কত জায়গায়, এটা আমরা ফাইন্ড করব। তো ফাইন্ড করলে দেখা যাচ্ছে, দেখেন আমি এটা হাইলাইট করে, ফরটাকে হাইলাইট করে আমি যখন ফাইন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফর কত জায়গায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5 জায়গায় ফর লেখাটা আছে। তো আমরা খুঁজে পেলাম যে আমাদের ফর লেখাটা কত জায়গায় আছে। এখন রিপ্লেসের কাজ কি, রিপ্লেসের কাজ হলো, রিপ্লেসের কাজ হলো মনে করেন আপনার এই ফর যত জায়গায় ফর আছে, এটা চেঞ্জ করে আপনি অন্য একটি লেখা দিবেন। মনে করেন এই জায়গায় উইথ লেখা দিবেন, ফর লেখা দিবেন, উইথ লেখা দিবেন। বা আপনার মনে করেন এখানে লেখা আছে রহিম, তো রহিমটা আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি কি দিবেন, করিম। তাহলে কি করবেন, আপনি আগে রহিমকে খুঁজে বের করবেন, আগে ফাইন্ড করবেন, ফাইন্ড করে রহিমকে খুঁজে বের করবেন, রহিমকে খুঁজে বের করে রিপ্লেস করবেন। রিপ্লেস করার সিস্টেম কি, মনে করেন যে যত জায়গায় ফর আছে তত জায়গায় আমি কি দিব, এন্ড দিয়ে দিব। বা আহ, আপনি মনে করেন, আচ্ছা আমরা এন্ড দিয়ে দেই। ঠিক আছে, এ এন এন্ড। তাহলে আমরা এখান থেকে কি করব, রিপ্লেস অল। রিপ্লেস অলে ক্লিক করলে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে যত জায়গায় আমাদের ফর ছিল, তত জায়গায় আমাদের কি হচ্ছে, এন্ড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ফর ছিল, এখানে কি হচ্ছে, এন্ড হয়ে গেছে। তো যত জায়গায় আমাদের ফর ছিল তত জায়গায় আমাদের এন্ড হয়ে গেছে। তো আমরা এভাবে কি করতে পারি, আপনার ফাইন্ড করতে পারি, ফাইন্ডের পর আমরা কি করতে পারি, রিপ্লেসও করতে পারি। তো দেখেন আমাদের হোম সেকশনে যে অপশনগুলো আছে, সম্পূর্ণ অপশনগুলো আমি দেখানোর উদ্দেশ্য কি, আমি কিন্তু মেইন মেইন অপশনগুলো দেখাতে পারতাম। ঠিক আছে, আমি পুরো অপশনগুলো দেখানোর মানে কি, এই অপশনগুলো নিয়ে আপনার পরবর্তী আরো 2টা ক্লাসের
ভিডিওর ভিতরে বা সফটওয়্যারের ভিতরে আপনি পাবেন। এই এই অপশনগুলো নিয়ে বেশি পাবেন, এই জন্য এই অপশনগুলো আপনাদের ক্লিয়ারলি এবং এ টু জেড দেখানো হয়েছে। তো পরবর্তীতে আমরা চলে যাব ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশন থেকে আপনি কি করতে পারবেন, আপনি যদি কোথাও থেকে, ঠিক আছে, আপনার কম্পিউটার বা নেট থেকে কোথাও থেকে কোনো কিছু আনতে চান আপনার এই ডকুমেন্টে, তাহলে আপনাকে ইনসার্ট অপশনটা ব্যবহার করতে হবে। আপনাকে কি ব্যবহার করতে হবে, ইনসার্ট অপশনটা ব্যবহার করতে হবে। ইনসার্ট মানে আনয়ন করা, ঠিক আছে। তা আমরা কি করব, আমরা এখান থেকে কভার পেজ নিতে পারি। আমাদের লেখালেখির ক্ষেত্রে আমরা একটা কভার পেজ ব্যবহার করতে পারি। এখান থেকে ক্লিক করে আমরা একটা কভার পেজ নিতে পারি। আমরা চাইলে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। মনে করেন এটা একটা পেজ আছে, আমি আরেকটা পেজ চাচ্ছি, সেই পেজটাতে আমি কি করব, লেখালেখি করব। তাহলে আমাদের কি একটা পেজ দরকার। পেজের ক্ষেত্রে দেখেন, আপনি যদি আপনার পেজের নিচে পেজ চান, সেক্ষেত্রে আপনার মাউসের কার্সারটা লেখার সর্বশেষ প্রান্তে রাখতে হবে এবং ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, আপনার পেজের পরবর্তীতে আরেকটা পেজ চলে আসবে। আর যদি আপনার মাউসের কার্সারটা প্রথমে রেখে আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু এই পেজের উপরে আসবে আপনার ব্ল্যাঙ্ক পেজটা। এরপরে কি আছে, পেজ ব্রেক। পেজ ব্রেক মানে কি, আপনি কোনো লেখার আপনি কোনো, মনে করেন এখানে একটা প্যারাগ্রাফ আছে, আপনি অর্ধেক অর্ধেক ভাগ করতে চাচ্ছেন। অর্ধেক লেখা এই পেজে রাখতে চাচ্ছেন এবং অর্ধেক লেখা অন্য পেজে দিয়ে দিতে চাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, পেজ ব্রেক করবেন। যতটুকু ব্রেক করবেন তার আগে মাউসের কার্সার রাখবেন। কার্সার রেখে পেজ ব্রেকে ক্লিক করলে দেখতে পাবেন আপনার লেখাটা অন্য পেজে চলে গেছে। তো আমরা পেজের অপশন শেষ করলাম। ছোট ছোট করে আবার শিখবো। মেন জিনিসটা শিখবো, যতটুকু দরকার ততটুকু শিখবো। আপনারা বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন। একটা একটা জিনিস ক্লিক করে করে আপনি দেখবেন, আপনার টাকা লাগবে না। আপনার তো টাকা লাগতেছে না এখানে। আপনি যত ক্লিক করতেছেন, যত ভুল করতেছেন, তত শিখতেছেন। আপনাকে কেউ টাকা দিতেছে, আপনার একটা ভুল হলে কি আপনার জরিমানা দেওয়া লাগবে? জরিমানা দেবেন। একটা ভুল হলে কি আপনার কম্পিউটার, আপনার ডেস্কটপ, ল্যাপটপ কি নষ্ট হয়ে যাবে? কখনোই হবে না। তাহলে আপনার ট্রাই করতে ভয় কিসের? ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে জানার আগ্রহ দেখাবেন। ভিতরে একটা ক্ষুধা তৈরি করবেন, যে আমার ক্ষুধা আছে, জানার ক্ষুধা আছে, শেখার ক্ষুধা আছে। এই ক্ষুধাটা তৈরি করবেন, ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ওখানে ভুল না করলে শিখতে পারবেন না। একবার, দুইবার, শতবার, হাজারবার ভুল করবেন, শিখবেন। নতুন নতুন শিখবেন। যত ভুল করবেন তত শিখবেন। ভুল করবেন না, শিখবেন না। আপনি প্র্যাকটিস করবেন বিধায় তো ভুল করবেন। প্র্যাকটিস না করলে আপনার ভুলটা আসে কোথা থেকে? আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনার ভুল পাওয়া যাইব? কখনোই পাওয়া যাবে না। প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি শিখবেন, স্কিলটাকে গ্রো করবেন, স্কিলটাকে গ্রো করবেন। তাহলে পরবর্তীতে আমরা কি টেবিল অপশনে চলে যাই। আমরা যদি লেখার মাঝে বা আমাদের লেখালেখি করার পরে যদি আমাদের কোনো টেবিল প্রয়োজন হয়, মনে করেন আমাদের একটা টেবিল প্রয়োজন হলে আমরা কি করব, এখান থেকে একটি টেবিল নিতে পারবো। এখান থেকে আমরা ঘর সিলেক্ট করে নিতে পারবো, আমাদের র এবং কলাম সিলেক্ট করে নিতে পারবো। দেখেন উপর থেকে, আচ্ছা এটা আমরা এক্সেলের ক্লাসে পাবো। তো এখান থেকে সিম্পলি যদি আমরা টেবিল নিতে চাই, আমাদের যদি টেবিল দরকার হয়, তাহলে এখান থেকে আমরা টেবিল নিতে পারবো এবং ইনসার্ট টেবিল থেকে আমরা আমাদের টেবিলটাকে কাস্টমাইজ করতে পারবো। এখানে মনে করেন একটা নির্দিষ্ট একটা টেবিল দেওয়া আছে, যে আপনার বাম থেকে ডানে আছে কয় ঘর, 10 ঘর, এবং উপর থেকে নিচে আছে 8 ঘর। এখন আপনার দরকার 10 ঘর বাই 8 ঘর, এর থেকে বেশি আপনার দরকার 12 বাই 15। আপনি কিভাবে নেবেন? সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি এই টেবিলটার ফরম্যাট নিয়ে আপনি ড্র করতে পারবেন, কিংবা আপনি ইনসার্ট টেবিল করতে পারবেন। এরপরে আমি আরেকটা বিষয় দেখাই। মনে করেন আমি একটা টেবিল নিলাম, ঠিক আছে, একটা টেবিল নিলাম। এখন আপনি চাচ্ছেন, আচ্ছা আমি ইনসার্টে যে একটা টেবিল নেই, টেবিল নিলাম। এখন আপনি চাচ্ছেন যে এই টেবিলের মাঝখানে আর একটা টেবিল হবে, আর একটা টেবিল হলে ভালো হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সিম্পলি ইনসার্টে যাবেন, টেবিলে ক্লিক করবেন, এখান থেকে ড্র টেবিলে ক্লিক করবেন। এখন আপনার কোথায় টেবিলটা দরকার, কোথায় আপনার নির্দিষ্ট একটা দাগ দিলে আপনার একটা টেবিল সেপারেট হবে, বা আপনার মন মতো একটা টেবিল হবে, সেখানে আপনি একটা দাগ দিবেন এভাবে, এবং আপনার কি হবে, টেবিলটি ড্র হয়ে যাবে। দেখেন এটা দুইটা
ভাগে বিভক্ত হয়ে গেছে, দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আপনি এভাবে আপনার ইচ্ছা মতো আপনি টেবিল নিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারেন, সাজাতে পারেন। ঠিক আছে, আমি এখানে নিলাম, মনে করেন আমার এখানে একটা ঘরকে দুইটা ঘর করা দরকার, দুইটা ঘর করলাম, এখানে দরকার দুইটা ঘর করলাম। এখন আপনি কি করবেন, এটাকে ইরেজও করতে পারেন। এখানে ইরেজার আছে, ইরেজারে ক্লিক করবেন, ইরেজারে ক্লিক করার পরে আপনার মনে করেন এটা দরকার নেই, এটা ক্লিক করবেন চলে যাবে। এটা দরকার নেই, এটা ক্লিক করবেন চলে যাবে। এখানে আপনি এভাবে আপনি কি টেবিলটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার প্রয়োজন মতো। এরপরে আমরা চলে যাই, এরপরে আমরা চলে যাই ইলাস্ট্রেশনে। তো ইলাস্ট্রেশনের মধ্যে কি কি আছে, পিকচার, অনলাইন, শেপ, পাই চার্ট। তো এখানে আমাদের মেইন ফোকাসজনিত জিনিস হলো কি পিকচার। তো পিকচারে আমরা ক্লিক করলে আমাদের সামনে অপশন শো হবে, আমরা অনলাইন থেকেও পিকচার আপলোড দিতে পারবো বা আমাদের কম্পিউটার থেকেও পিকচার আপলোড দিতে পারবো। সিম্পলি আমাদের কম্পিউটার থেকে আমি একটা পিকচার আপলোড দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের পিকচার কি করতে পারবো, আপলোড দিতে পারবো। দেখেন একটা পিকচার চলে এসেছে, আমি চাইলে এটাকে টেনে ছোট করতে পারি। দেখেন পিকচারটা কিন্তু চলে এসেছে। আমি চাইলে এখান থেকে পিকচারটাকে কি করতে পারি, ক্রপ করতে পারি, আমরা অ্যালাইনমেন্ট দিতে পারি, আমরা কোথায় রাখতে চাই পিকচারটাকে, টপে রাখতে চাই। ঠিক আছে, আমরা এখান থেকে কি করতে পারবো, ক্রপ করতে পারবো, আমরা কি করতে পারবো, পজিশন চেঞ্জ করতে পারবো, আমরা পিকচারে একটা বর্ডার দিতে পারবো। দেখেন, দেখেন আপনি কোন কালারের বর্ডার দিবেন, দেখেন একটা একটা করে ক্লিক করবেন আর দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। এখানে অনেক কিছু আছে। ঠিক আছে, দেখেন আমি মাউসের কার্সারটা রাখতেছি এবং আমার পিকচারের বর্ডার কিন্তু চেঞ্জ হইতেছে, কালার চেঞ্জ হইতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। পিকচার দিক তাকান, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। তো এভাবে দেখবেন পিকচারের পজিশনটা আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি কোন পজিশনে রাখতে চাচ্ছেন, পিকচারটাকে লেখার প্রথমে রাখতে চাচ্ছেন, মাঝে রাখতে চাচ্ছেন, না কোথায় রাখতে চাচ্ছেন। ঠিক আছে, অর টেক্সট করতে পারবেন। মনে করেন আপনি এখানে ক্লিক করলে এখানেই আসে। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে কি ফরম্যাট লেখা আছে। ঠিক আছে, ওয়ার্পিং এর, ঠিক আছে, র্যাপিং এর কি কি লেখা আছে, ফরম্যাট। র্যাপিং অর্থ কি, মোড়ানো। র্যাপিং অর্থ কি, মোড়ানো। আপনি পিকচারটাকে মুড়িয়ে কোথায় নিয়ে যেতে চান, কি অবস্থাতে রাখতে চান, পুরো জিনিসটা এখানে ডিটেলস দেখা যায়। দেখেন এখানে লাইন করা আছে, এই লাইন মানে কি আপনার টেক্সট, এবং এখানে দেখা যাচ্ছে একটা গোলে অর্ধবৃত্ত, এখানে একটা অর্ধবৃত্ত আর সংকেত দেওয়া আছে। অর্ধবৃত্তটা হলো কি আপনার পিকচারটা। তা আপনি কোন পজিশনে আপনার পিকচারটা রাখতে যাচ্ছেন, উপরে নিচে টেক্সট, ডাইনে বাঁয়ে টেক্সট এবং মাঝখানে আপনার পিকচার, এরকম রাখতে চাচ্ছেন। ঠিক আছে, না আপনি আপনার লেখার নিচে রাখতে চাচ্ছেন, লেখার উপরে রাখতে চাচ্ছেন, না উপরে নিচে লেখা থাকবে মাঝে রাখতে চাচ্ছেন, কোন পজিশনে আপনি রাখতে চাচ্ছেন সেই পজিশনে আপনার এই পিকচারটা আপনি নিয়ে যেতে পারেন। মনে করেন আমি আমার লেখার পিছনে আমার লেখার পিছনে পিকচারটা আমি সেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব, এখানে বিহাইন্ড টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি এই পিকচারটাকে কি করতে পারবো, মুভ করতে পারবো। এখন দেখেন এই পিকচারটা কিন্তু লেখার নিচে চলে গেছে। দেখেন লেখার নিচে দেখাচ্ছে, পিকচারটা কিন্তু লেখার নিচে দেখাচ্ছে। আবার আমি যদি এখানে ক্লিক করে যদি পিকচারটাকে আমি লেখার উপরে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কি করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিতে হবে। ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলে আমার এই ছবিটা কি দেখেন লেখার উপরে চলে যাচ্ছে, লেখার উপরে চলে যাচ্ছে। তাহলে আমরা কি করব, সিম্পলি এখানে একটা একটা করে ক্লিক করব এবং কোনটার কি কাজ, আমরা কোন পজিশনে রাখতে চাচ্ছি এটা আমরা একটা একটা করে দেখব। তো আমরা পিকচারটাকে, তো এরপরে কি আছে, ইনসার্টে পিকচার, পিকচারের পর আমরা এখানে আছে শেপ। আমরা যদি কোনো শেপ নিতে চাই, ঠিক আছে, আমরা শেপ নিতে পারি। আমরা ধরেন আমি একটা আমার একটা বৃত্তাকার শেপ প্রয়োজন। ঠিক আছে, তো আমরা একটা বৃত্তাকার শেপ নিতে পারি। শেপের আমরা কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। মনে করেন কালার চেঞ্জ করতে পারি। এরপর সেই ফিল দিতে পারি। দেখেন, ঠিক আছে, ফিল কালার দিতে পারি, আমরা একটা ফিল কালারও সেট করতে পারবো। তারপর আউটলাইন দিতে পারবো। এই আপনার যে শেপটার যে আউটলাইন হবে, আউটলাইন দেখেন, আউটলাইনটা আছে। আমি এখানে শেপটাকে আমি এখানে নিয়ে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই শেপের চারপাশে তাকাবেন আপনারা, দেখেন এটাকে বলে আউটলাইন। আপনার
পাশ দিয়ে যে লাইনটা গেছে, ঠিক আছে, একদম শেষ প্রান্ত দিয়ে, এটাই আউটলাইন। দেখেন মনে করেন আমি এখানে আউটলাইনের আমি কত ই দিতে চাচ্ছি, ঠিক আছে, ওয়েট কত দিতে যাচ্ছি, কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে। দেখেন এই আউটলাইনে এখানে দেখেন, যদি আমি বেশি মোটা দিতে চাই, আমার এটা বেশি সিলেক্ট করতে হবে। এখন যদি আমি ফিল করি, এখান থেকে যদি আমি আউটলাইনে এবার কালার করি, তাহলে তারা কালারটি সহজেই বুঝতে পারবেন। দেখেন আমরা এইভাবে শেপ নিতে পারবো, শেপের কালার করতে পারবো, আউটলাইন দিতে পারবো, আউটলাইন কালার করতে পারবো, এবং শেপটাকে আমরা কি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে পারবো, উপর নিচ করতে পারবো। আমরা শেপকে কি করতে পারবো, গ্রুপ করতে পারবো। তা আমি একটা শেপ গ্রুপ করে দেখাচ্ছি। মনে করেন আমি আরেকটা শেপ নিলাম, এখানে আরেকটা শেপ নিলাম, ঠিক আছে। এখন এই দুইটাকে আমি কিভাবে গ্রুপ করব, ঠিক আছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে এটা আরেকটা সিলেক্ট করবেন। দেখেন এখন দুইটা একসাথে নড়াচড়া করতেছে, দুইটা কিন্তু একসাথে নড়াচড়া করতেছে, মানে কি দুইটা একটা গ্রুপ হয়ে গেছে, দুইটা একটা কি হয়ে গেছে, একটা গ্রুপ হয়ে গেছে। আবার আনগ্রুপ কিভাবে করবেন, ক্লিক করবেন, দেখেন এখন একটা নড়াচড়া করতেছে। আবার দুইটা নিতে চাইলে কি করবেন, কন্ট্রোল চিপে ধরে ক্লিক করবেন, দুইটা নড়াচড়া করতেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, গ্রুপ আনগ্রুপ করতে পারি। তো পরবর্তীতে এখানে আর দেখানোর মতো আহ আর এখানে দেখানোর মতো হেডার অ্যান্ড ফুটার। দেখেন হেডার অ্যান্ড ফুটার পেজ নাম্বার এটা কিভাবে দিবেন। মনে করেন আপনার কাছে 100 পেজ আছে, ঠিক আছে, আপনি এখানে 100 পেজ কাস্টমাইজ করছেন। এখন পেজের একটা নাম্বার দেওয়া ভালো না, পেজের একটা নাম্বার থাকলে আপনার পেজটাকে চিনতে সুবিধা হবে, মার্ক করতে সুবিধা হবে। তো পেজ নাম্বারটা আপনি কিভাবে দেবেন, মনে করেন 100 পেজ আছে, আপনি এখানে এসে আপনি পেজ নাম্বারটা দিতে পারবেন। এখন এখানে কথা হলো পেজ নাম্বারটা আপনি কোথায় দিতে যাচ্ছেন, টপে দিতে যাচ্ছেন, বটমে দিতে চাচ্ছেন, পেজ মার্জিনে দিতে চাচ্ছেন, আপনি কোথায় দিতে চাচ্ছেন। দেখেন এখানে এখানে মাউসের কার্সার রাখার সাথে সাথে আপনাকে দেখাইয়ে দিতেছে যে আপনি বটমে রাখতে চাচ্ছেন, এবং বটমেও যদি আপনি রাখেন, মানে নিচেও যদি রাখেন, তো নিচের কোন পাশে রাখবেন, ডান পাশে, মিডিলে, না বাম পাশে, কোন পাশে রাখবেন, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি যেখানে খুশি আপনার পেজ নাম্বারটা সেখানে রাখতে পারবেন, এখান থেকে আপনি দেখে নেবেন। তো পরবর্তীতে আসেন হেডার অ্যান্ড ফুটার। তো হেডার আমরা জানি সবার উপরে যেটা থাকে সেটা হলো হেডার। ফুটার মানে কি নিচে যেটা থাকে, ফুট মানে কি পায়ের কি পাতা, এবং হেডার মানে হেডার তো কি মাথা। তাহলে উপরে যেটা থাকে সেটা হলো হেডার, নিচে যেটা থাকে সেটা হলো ফুটার। এবং আমরা কমেন্ট করতে পারবো। মনে করেন এখান থেকে আমরা কমেন্ট করতে পারবো, মনে করেন এই সেন্টেন্সের উপরে, ঠিক আছে, আমি একটা কমেন্ট করব। এটা একটা লেখা, তো আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় কমেন্ট করি, একটা কিছু লেখা লিখে কেউ পোস্ট দেয়, এবং পোস্টের ভিত্তিতে আমরা কি করি, কমেন্ট করি। তো আমরা এখানেও কমেন্ট করতে পারবো। মনে করেন এটা একটা পোস্ট বা এটা একটা লেখা একজনে পোস্ট করছে, সেক্ষেত্রে এই পোস্টের ভিত্তিতে আমি একটা কমেন্ট করবো। সেক্ষেত্রে কি কমেন্টে ক্লিক করবো, সিম্পলি আমরা কি কমেন্ট করতে চাচ্ছি, মনে করেন লেখাটা অনেক ভালো হয়েছে, কি কমেন্ট করবো, নাইস কমেন্ট করবো, ঠিক আছে। তো আমরা একটা কি কমেন্ট হয়ে গেল, এবং কমেন্ট আমরা কিভাবে দেখবো, এখানে ক্লিক করলেই আমরা কমেন্টটা দেখতে পারবো। এখন দেখেন পরবর্তী অপশন কি, হেডার অ্যান্ড ফুটার, পেজ নাম্বার অ্যান্ড কমেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই গেল। তো যদি এরপরে এই যে এখানে টেক্সট বক্স জিনিসটা আছে। তো মনে করেন আমরা লেখালেখি করতেছি, অনেক সময় একটা টেক্সট বক্সের প্রয়োজন হলো, সেক্ষেত্রে আমরা কি করব, টেক্সট বক্সটা নিতে পারবো। আমি একটা টেক্সট বক্স নিব, এবং সেই বক্সের ভিতরে আমি কিছু টেক্সট আমার ইচ্ছা মতো লিখতে পারবো। এখন এটা আমরা কোথায় বসাবো, এটা আমরা আমাদের ইচ্ছে মতো বসিয়ে নিতে পারবো। আমরা চাইলে এখানেও বসাতে পারি, আমরা যেখানে খুশি সেখানে বসাতে পারি। তো আমরা টেক্সট বক্স নিয়েও কাজ করতে পারি। আসলে এটা আমাদের মার্কেটিং সেক্টরে তেমন একটা প্রয়োজন পড়বে না, তারপর আপনারা দেখে নেবেন, আপনারা প্র্যাকটিস করবেন, শিখবেন, সবকিছু শেখার দরকার আছে। তো ইনসার্ট অপশনে আমরা মোটামুটি সবকিছুই আমরা ক্লিয়ার করলাম। তো ইনসার্টের পর আমরা কি যাব, ডিজাইনে যাওয়ার পরে আমরা কি করব, সিম্পলি আমরা একটু দেখবো যে ডিজাইনের ভিতরে কি কি আছে। আমরা মন স্থির করব, একটু বিরতি নেই, একটু দম নেই, ঠিক আছে, পুরো জিনিসটাকে মাথার ভিতরে সাজাই। আমরা আসছি কোথায়, ডিজাইনে। আমরা আগে দুইটা অপশন পার করে আসছি, একটা হলো হোম, একটা হলো ইনসার্ট। হোমে আমরা কি কি শিখছি,
হোমে শিখছি আমরা আমাদের টেক্সট জনিত সমস্ত কাজ, ঠিক আছে, টেক্সটের কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের সাইজ, স্পেসিং, ঠিক আছে, ইনক্রিজ ডিক্রিজ, স্টিকি থ্রু, এগুলো যাবতীয় দেখছি। এরপরে ইনসার্টে কি শিখছি, যদি আমরা কোথা থেকে কোনো কিছু আনয়ন করি, কোথা থেকে কোনো কিছু আনয়ন করি, আমার কম্পিউটার বা অনলাইন থেকে আনয়ন করি, এখান থেকে ওখান থেকে এনে আমার ডকুমেন্টটাকে অনেক সুন্দর করতে চাই, যখনই কোনো কিছু অ্যাড করব তখনই আমরা ইনসার্ট অপশনে যাব এবং এই ফরম্যাটটাকে আমরা সুন্দর একটি রূপ দিতে পারবো কি, ডিজাইনের মাধ্যমে। এই ফরম্যাটটাকে সুন্দর একটা রূপ দিতে পারবো কিভাবে, ডিজাইনের মাধ্যমে। এখন দেখেন ডিজাইন অপশন এখানে কি আছে, থিম আছে। তো এখানে থিম আছে, তো আমরা যে কোনো থিমে আছে আমরা এখানে আগে সিলেক্ট করে নিব, ঠিক আছে। আমরা এখানে আগে সবটুকু টেক্সট আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে সিম্পলি থিমে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু থিম চেঞ্জ হচ্ছে। এখানে আপনি যে কোনো থিম নিতে পারেন আপনার পছন্দ মতো, আপনি যে থিমে রাখতে চান আপনার টেক্সটটাকে সেই থিমে আপনি রাখতে পারেন। এরপরে দেখেন এপাশে আছে কালার, ঠিক আছে। কালারে ক্লিক করার পরে আপনি যে কোনো কালারে আপনার এটা টেক্সটটাকে রাখতে পারবেন, যে কোনো কালারে রাখতে পারবেন। এরপর আছে ফন্ট, যে কোনো ফন্টে আপনি আপনার টেক্সটটাকে রাখতে পারবেন আপনার খুশি মতো। দেখেন আমি এখানে মাউসের কার্সার ধরতেই আমাদের ফন্ট চেঞ্জ হচ্ছে, দেখেন আপনি যে ফন্টে খুশি সে ফন্টে আপনি রাখতে পারেন। এবার ফন্ট আপনি সিলেক্ট করতে পারেন। প্যারাগ্রাফ স্পেসিং আমরা আগেই দেখে এসেছি, ঠিক আছে, কোন স্পেসিং আমরা রাখতে চাই, ঠিক আছে। দেখেন এখানে আসলে এখানে মেইন বিষয় হলো বা মেইন আকর্ষণ হলো কি, ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। এই তিনটে অপশন খুবই গুরুত্বপূর্ণ। তিনটে অপশনের কাজ আপনারা দেখেন। তো ওয়াটারমার্ক জিনিসটা কি, ওয়াটারমার্ক হলো জলছাপ। আপনি এই লেখার ব্যাকগ্রাউন্ডে আপনি একটা জলছাপ দিতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওয়াটারমার্ক ব্যবহার করবেন। তো ওয়াটারমার্ক কিভাবে ব্যবহার করবেন, আপনি এই পেজটার আন্ডারে একটা জলছাপ দিতে চান বা পেজটার নিচে একটা জলছাপ দিতে চান, তাহলে সিম্পলি আপনি ওয়াটারমার্কে ক্লিক করবেন। আপনি যদি এখানে যে ডিফল্ট যে টেমপ্লেট আছে এই টেমপ্লেট ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান করতে পারেন। আর যদি আপনি কাস্টম ব্যবহার করতে চান আপনি তাও করতে পারেন। মনে করেন আপনি কাস্টম ব্যবহার করবেন, আপনি কি করবেন, টেক্সট ডকুমেন্ট ব্যবহার করবেন, মনে করেন আপনার নামে একটা ওয়াটারমার্ক আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে কি করবেন, আপনি এখানে টেক্সট অপশনে সিলেক্ট করে যে লেখাটা আছে এটাকে আপনি দিবেন। তারপরে আপনি কি নামে জলছাপ দিতে চান, মনে করেন আমি মাহবুব নামে জলছাপ দিতে চাই, মাহবুব আমি নামটা দিয়ে দিলাম এবং আমি এখানে আমার কালারটা সিলেক্ট করতে পারি যে কোন কালারে আমি জলছাপটা দিব। তো আমি কালার সিলেক্ট করতে পারি, আমি কালারটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আমি এখানে কি করব, অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক, দেখেন এখানে কি হচ্ছে, একটা জলছাপ চলে এসেছে, একটা জলছাপ চলে এসেছে, এই পেজে কিন্তু একটা জলছাপ চলে এসেছে। তা আপনারা এইভাবে জলছাপ দিতে পারেন, পিকচার জলছাপ আপনি দিতে পারেন। একইভাবে কাস্টমে যাবেন, এখান থেকে আমরা টেক্সট দিচ্ছি, আমরা এখান থেকে চাইলে পিকচার দিতে পারবো। পিকচার দেওয়ার ক্ষেত্রে আমরা পিকচার সিলেক্ট করে কি করব, এখান থেকে সিলেক্ট পিকচার থেকে আমরা পিকচারও এখানে দিতে পারবো। যদি কম্পিউটার থাকা পিকচার দেয় এখানে কি করতে হবে, ফ্রম টু ফাইল, ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমরা পিকচার নিতে পারবো, জাস্ট ক্লিক করে ইনসার্ট করবেন, পিকচার চলে যাবে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায় বসে, ঠিক আছে। তারপরে আসেন পেজ কালার। আপনার এই পেজটাকে যদি আমরা কালার করতে চাই, আমরা যে পেজটা লেখালেখি করতেছি বা লেখালেখি করছি এই পেজটাকে যদি আমরা কালার করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পেজ কালার। আমরা ব্যবহার করব কি, পেজ কালার। তো পেজ কালারে ক্লিক করার পরে আমরা কোন কালার দিতে চাচ্ছি, দেখেন পেজের কিন্তু একটা কালার চলে এসেছে, পেজের কিন্তু একটা কালার চলে এসেছে। আমরা যে কালারটি মনে করেন আমি এই কালার রাখতে চাচ্ছি, তো আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো পেজটাকে কালার করতে পারেন, নো কালার দিতে পারেন। মনে করেন কালার দিলেন, এখন কিভাবে আপনি জানেন না কালারটি কিভাবে সরাবেন, কি কালারটি কিভাবে সরাবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এসে নো কালার ক্লিক করবেন, কালারটা সরে যাবে। তো আমি পছন্দ মতো একটি কালার দিয়ে দিয়ে দিলাম। তো এখান থেকে পরবর্তী অপশন হলো আমাদের পেজ বর্ডার। আপনাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু?
মাথার উপর দিয়ে যাচ্ছে না, সমস্যা নাই। আপনারা দেখেন মন স্থির করে, খুব মনোযোগ, আপনাদের তো মনোযোগ নাই, ঠিক আছে? কয়জন ভিডিও মোডে আছে আমি একটু দেখতাম, কয়জনে খাতা কলম নিয়ে আছে আমি একটু দেখতাম। আপনারা অনেকেই খাতা কলম নিয়ে বসেন নাই, খাতা কলম নিয়ে বসেন নাই, নোট করেন না আমি কি বলি, ঠিক আছে? গুরুত্বপূর্ণ টপিকগুলো তো নোট করা লাগবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনার নোট করে রাখতে হবে। আপনার, আপনি তো এখানে শিখতে আসছেন, ঠিক আছে? মেন মেন টপিকগুলো আপনি নোট করে রাখবেন, যে টপিকগুলো আপনার খুবই জরুরি, সেই টপিকগুলো আপনি এমনভাবে আয়ত্ত করবেন যাতে আপনি কখনো ভুলেই না যান, আপনি কখনো ভুলে না যান। এই জন্য মেন মেন টপিকগুলো আপনি কি করবেন, নোট করবেন, নোট করে সেটাকে এমনভাবে আপনি সেটাকে প্র্যাকটিস করবেন যাতে আপনি পরবর্তীতে ভুলে না যান। তো এখানে দেখেন আমরা ডিজাইনের কিন্তু তেমন কিছু দেখাই নাই, শুধু থিমটা দেখাচ্ছি। এখান থেকে আমরা কি করলাম, ফন্টটাকে দেখাইলাম। তো এরপরে আমরা ওয়াটারমার্ক, কি পেজ কালার এবং বর্ডার, ঠিক আছে? তো পেজ কালার ওয়াটারমার্ক শেষ, আমরা বর্ডারটা দেখাবো। তো আমরা যদি এই পেজের একটা বর্ডার দিতে চাই, চারিপাশে একটা সুন্দর একটা বর্ডার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, বর্ডারে ক্লিক করব। তো বর্ডারে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন এখানে এটা আর্ট আছে, ঠিক আছে? আমরা এই আর্ট কোন স্টাইলে বা কোন আর্টে বা কি আমরা এই যে বর্ডারটা করব, এই বর্ডারটার আপনার কি আকর্ষণটা কি, পিকচারটা কি, ঠিক আছে, ডিজাইনটা কি, সেই ডিজাইনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে দেখেন বিভিন্ন ডিজাইন আছে, আপনার যে কোনো একটা ডিজাইন আপনি নিতে পারেন। মনে করেন আমি এই ডিজাইনটাই নিলাম, স্টার, ঠিক আছে? তো স্টারে ক্লিক করার পরে দেখেন এখানে ফরম্যাটটা দেখাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে আপনি কোন সাইডে, ঠিক আছে, আপনি আপনার আপনার পেজের বর্ডারটা করবেন। যদি আপনি কোনো একটা সাইড বাদ দিতে চান, আপনি সাইড বাদ দিতে পারেন। দেখেন ক্লিক করা মাত্রই কিন্তু এখানে রাইট সাইডের বর্ডারটা সরে গেছে। আবার এখানে ক্লিক করা মাত্রই কি লেফট সাইডের বর্ডারটা আছে, চলে এসেছে, বা আবার ক্লিক করলে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি চারিদিকে একটা বর্ডার হোক, এবং বর্ডারটি একটু ছোট হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিব। দেখেন আমরা যদি কমিয়ে নেই, সেক্ষেত্রে আমাদের এই যে বর্ডারটা দেখতে একটু সুন্দর হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, যেটা করলে আপনাদের সুন্দর হয়। দেখেন আমি কমিয়ে একটা বর্ডার দিয়ে দিলাম, আমার পেজের একটা বর্ডার হয়ে গেল। এখন আমরা এখানে ডিজাইন অপশনটি শেষ করলাম। এরপরে আমরা দেখব কি পেজ লেআউট। পেজ লেআউটের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটি শেষ করব এবং আমরা আমাদের মোবাইলে চলে যাব, ঠিক আছে? তো আমরা পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে চলে এসেছি। আপনারা একটু দম নেন, খুব ভালো করে বুঝেন, শিখেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আস্তে আস্তে শিখবেন, কিন্তু মনোযোগ সহকারে শিখবেন। অল্প অল্প শিখবেন, মনোযোগ দিয়ে শিখবেন, প্র্যাকটিস প্রচুর করবেন। তো আমরা পেজ লেআউটে চলে এসেছি। পেজ লেআউট থেকে আমরা প্রথমে দেখতেছি তিনটে অপশন আছে। পেজ সেটআপে আমাদের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা দেখব কি মার্জিন। তো আমাদের এই পেজের মার্জিনটা, ঠিক আছে, কতটুকু হবে, বামে ডানে উপরে নিচে, ঠিক আছে, কতটুকু হবে, এখানে টপ টপ বটম লেফট রাইট, ঠিক আছে, মার্জিনটা কতটুকু হবে, কতটুকু মার্জিনের পরে আমাদের লেখাটা আসবে, ঠিক আছে, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। নর্মাল মার্জিন, অন অন, ঠিক আছে। এরপরে আপনারা যে ফরম্যাটে মার্জিনটা রাখতে চান, ঠিক আছে, সেই ফরম্যাটে রাখতে পারবেন। যদি কাস্টম করতে চান, কাস্টম করতে পারবেন। মনে করেন আমি 5 নিলাম, আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। আচ্ছা দেখেন 5 চলে এসেছে। আবার আমি 1 1 1 বাই 1 রাখতে চাচ্ছি, ঠিক আছে, মানে টপে 1, বটমে 1, লেফটে 1, রাইটে 1, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে 1 1 সিলেক্ট করে দেখেন পরিবর্তনটা আপনারা নিজেরাই দেখেন। এখানে যদি আমি অর্ধেক করে দিই, 1 এর অর্ধেক করে দেই, মানে 0.5 করে দেই, সেক্ষেত্রে আপনার কি হবে দেখেন অনেক কাছাকাছি চলে গেছে। দেখেন এখানে 0.5 থেকে শুরু হয়েছে, আর উপরেও 0.5 থেকে শুরু হয়েছে, এই পাশেও 0.5 থেকে শুরু হয়েছে, চারিপাশেই কি 0.5 থেকে শুরু হয়েছে। এখন যদি আমি 1 1 রাখতে চাই, 1 1 রাখতে পারি। এখানে আপনার মার্জিনটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। এরপরে কি আছে ওরিয়েন্টেশন, এখানে আছে সাইজ, ঠিক আছে, আপনি
ওরিয়েন্টেশনে ক্লিক করলে আপনি কি আপনার এই পেজটাকে কি ল্যান্ডস্কেপে রাখতে চাচ্ছেন না পোর্ট্রেটে রাখতে চাচ্ছেন, তো আপনি যেটা রাখতে চাচ্ছেন, যে ফরম্যাটে রাখতে চাচ্ছেন সেই ফরম্যাটে রাখতে পারবেন। তো পরবর্তীতে দেখেন পেজ সাইজ, আপনার পেজটা কোন সাইজের হবে। ঠিক আছে, আমরা সিম্পলি A4 সাইজের পেজ, আমাদের পেজটাকে সবসময় A4 সাইজে রাখি। এবং লিগ্যাল পেজটা দেখেন, লিগ্যাল পেজটা আমরা কখন ব্যবহার করি, যখন আমাদের ওই যে আপনার কি বলে ডিট, ঠিক আছে আপনার আচ্ছা আমার এখন মনে পড়তেছে না, স্টাম্প, স্টাম্প আমরা যে স্টাম্প ব্যবহার করি দলিলপত্রের জন্য, যে স্টাম্প ব্যবহার করি, তো লিগ্যাল পেজটা এই স্টাম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর আপনার A4 সাইজটা আমরা সবসময় আমাদের লেখালেখি বা অন্যান্য ডকুমেন্টে আমরা A4 সাইজটাই বেশি ব্যবহার করি। তারপর আছে কলাম, আপনার এই লেখাটাকে আপনি কত কলামে বিভক্ত করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনার এখানে কলাম চলে আসবে, যদি আপনি 2 কলাম চান 2 কলামে দিতে পারেন, ঠিক আছে, 3 কলাম চাইলে 3 কলামে আপনি দিতে পারেন, এখানে আপনি কলাম সিলেক্ট করতে পারেন। তা আমি 1 কলামে রাখতেছি। এখানে পেজ ব্রেক, পেজ ব্রেকটা আমরা আগে দেখে এসেছি, এখান থেকে আর দেখার কিছু নাই। এখান থেকে আমরা দেখেন, আমরা এখানে হোমে দেখেন স্পেসিং কিন্তু আমরা দেখে এসেছি। হোমে আমরা কি করছি, স্পেসিং আমরা কি ইনক্রেস ইনডেন্ট, ডিক্রেস ইনডেন্ট, স্পেসিং, ঠিক আছে, এটা আমরা কি স্পেসিং আমরা এগুলো কি আমরা এখানে দেখে এসেছি। ঠিক আছে, তা আমাদের এখানে আর আর দেখার প্রয়োজনে পেজ লেআউটে দেখেন এটা কি বিফোর, উপরে কতটুকু থাকবে, নিচে কতটুকু থাকবে, ডানে কতটুকু, বামে কতটুকু থাকবে, এটা এখান থেকে আমরা কমানো বাড়ানো এখান থেকে একই কথা। ঠিক আছে, স্পেসিং একই কথা, আমরা কাস্টমও করতে পারি। তো আমরা পেজ লেআউটে চলে যাই। পেজ লেআউটে মনে করেন আপনার পজিশন, যখন আমি একটা পিকচার এখানে নিয়ে আসছিলাম তখন আমরা এই পজিশন জিনিসটা দেখাইছিলাম এবং ওয়ার্কিং টেক্সটটাও দেখাইছিলাম। ঠিক আছে, তো এখানে আমাদের আর তেমন কিছুই নেই, এখানে তেমন কিছু নয়। তো বাদ বাকি যা আছে এটা আমাদের মনে করেন এখানে আরেকটা জিনিস আমি দেখাই, এখানে ভিউতে ক্লিক করার পরে মনে করেন আপনার কাজ করতেছেন, কাজ করতে করতে দেখেন এখানে 3টা মোড আছে, ভিউয়ার মোড, ঠিক আছে, একটা কি রিড মোড, একটা প্রিন্ট লেআউট মোড, একটা ওয়েব লেআউট মোড। এখন এই 3 মোডে আপনি এখন কাজ করতেছেন কিন্তু প্রিন্ট লেআউট মোডে। তো প্রিন্ট লেআউট মোডে যে কাজ করতেছেন, আপনি কাজ করতে করতে দেখা যায় অন্য একটি মোডে চলে গেল, এখন আপনি কিভাবে আনবেন। এবং এই যে 3টা মোড, এই 3টা মোডই দেখেন, আপনি এখন নিচে আসেন, নিচে কর্নারে এখানে আমি মাউসের কার্সারটা নাড়াচাড়া করতেছি, দেখেন এখানেও কিন্তু এই একই মোড 3টা এখানেও রয়েছে। এখন মনে করেন আপনারা কাজ করতে করতে হঠাৎ অন্য একটা মোডে চলে গেল, ক্লিক করে অন্য একটা মোডে চলে গেলেন, আপনি বুঝলেন না কি হলো, আমার মাইক্রোসফট ওয়ার্ড হয়তো নষ্ট হয়ে গেল। কি হলো, মাইক্রোসফট ওয়ার্ড নষ্ট হয়ে গেল। আসলে তো নষ্ট হয় নাই, আপনি কি করছেন, ভুলবশত অন্য একটি মোডে আপনার ওয়ার্ড ডকুমেন্টটা নিয়ে গেছেন। এখন আপনি কি করবেন, পরবর্তী ডকুমেন্টে কিভাবে ফিরে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে আপনি এই মোডটাকে আপনি ভালো করে নোটিস করে রাখবেন, লক্ষ্য রাখবেন। ঠিক আছে, যে আপনি কোন মোডে আছেন, আপনি প্রিন্ট লেআউট মোডে থাকা অবস্থায় সবসময় কাজ করবে। তো এখানে দেখেন নেভিগেশন প্ল্যান আছে, ঠিক আছে, গ্রেড লাইন আছে। এখানে আপনারা এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার স্কেল আছে উপরে নিচে, ঠিক আছে, রুলার আছে, স্কেল আপনি যদি রাখতে চান, ঠিক আছে, স্কেল আপনি রাখতে পারেন, না রাখতে চাইলে এখানে সিম্পলি এখানে বাদ দিয়ে দিবেন, বাস এভাবে কাজ করবেন। ওয়ান পেজ, মাল্টিপল পেজ, যেখানে খুশি যেরকম খুশি সেরকম আপনি এখানে কাজ করতে পারবেন। এখানে দেখানোর কিছু নেই, আপনি ক্লিক করবেন, জাস্ট দেখবেন, জুম আউট, জুম ইন, জুম আউট, ঠিক আছে, এগুলো আপনি ক্লিক করবেন আর দেখবেন, ক্লিক করবেন দেখবেন। এখানে মেইন ফোকাস নাই, এখানে মেইন ফোকাস জনিত বা গুরুত্বপূর্ণ তেমন কিছুই নাই, ঠিক আছে, আমাদের কাজ করার ক্ষেত্রে। তো আমাদের কাজ করার ক্ষেত্রে যে জিনিসগুলো বেশি প্রয়োজন সেই জিনিসগুলো আমরা A to Z দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা ভিডিওটা আবার দেখবেন, বারবার দেখবেন, ক্লাসই শেষ নয়। আপনি যে ভিডিওটা এখন ক্লাসটি করতেছেন, আপনি ক্লাসটি শেষ হলেই কি আপনার সব শেষ? কখনোই না, আপনি এই ক্লাসটি বারবার দেখবেন। কোথায় আপনি বুঝেন না, কোথায় আটকে গেছেন, কোন একটি জিনিস আপনি প্র্যাকটিস করতে যে আটকে গেছেন, পরবর্তী ক্লাসে স্যারকে জিজ্ঞাসা করবেন, অবশ্যই স্যারকে জিজ্ঞাসা করবেন।
পরবর্তী ক্লাস আপনি অবশ্যই এই টপিকটা রাখবেন, আপনি কোন জিনিসটা বুঝেন না, ঠিক আছে? এবং ক্লাসের রেকর্ডের ভিতরে যে টপিকগুলো আছে, এই টপিকের কোনো একটি জিনিস যদি আপনি না বুঝেন, আপনি ভিডিওটি বারবার দেখবেন। আপনার বারবার দেখার ফলে আপনার কি হবে, আপনার একটা রিভিশন হয়ে যাবে, আপনার প্রবলেম প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? আপনি যে সমস্যাটা করছেন সেই সমস্যাটারও সমাধান খুঁজে পাবেন। এই জন্য ভিডিওটা বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্রচুর প্র্যাকটিস করবেন। তো আমরা এই পর্যায়ে আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে যে এমএস ওয়ার্ড অপশনটা আছে, আমরা পুরো অপশনটাই এখন আমরা দেখলাম। তো আমরা এবার চলে যাব অনলাইন সেই সফটওয়্যারটা, যেটাকে বলে গুগল ডক্স, যেটাকে বলা হয় গুগল ডক্স। এখন আমরা কি করব, আমরা গুগল ডক্সে চলে যাব। তো আমরা সিম্পলি এটাকে সরি, এখানে আমরা এই ফাইলটাকে কিভাবে আমরা সেভ করব, সেভ করার অপশনটা আমরা এখনো দেখাই নাই। তো সেভ করার জন্য সিম্পলি আমরা এখান থেকে ফাইলে চলে যাব, ফাইল থেকে এখানে সেভ এসে ক্লিক করব। সেভ এস থেকে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, আমরা আমাদের কম্পিউটার সেভ করতে চাচ্ছি। এখানে আপনি যদি আপনার স্পেসিফিক কোনো, আপনি যদি ডেস্কটপে সেট করতে চান, ডেস্কটপে সেট করলে আপনার কি হবে, আপনার এই প্রথমে এই ডেস্কটপ সাইটে বা এই আপনার স্ক্রিনে চলে আসবে, ঠিক আছে? আপনি যদি স্ক্রিনে নিয়ে আসতে চান তাহলে স্ক্রিনে আনতে পারবেন, ঠিক আছে? আমি স্ক্রিনে এনে দেখাচ্ছি। আপনি যদি ব্রাউজ করে আপনার কম্পিউটারে কোনো লোকাল ডেস্কে আপনি রাখতে চান, বা কোনো একটা ফাইল কোনো একটা ফোল্ডারের ভিতরে আপনি রাখতে চান, আপনি সেটাও রাখতে পারবেন ব্রাউজ করে, ঠিক আছে? তো মনে করেন আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি কি নামে রাখতে চাচ্ছেন, আপনি এটাকে কি নামে রাখতে চাচ্ছেন, আপনি একটা নাম দিলেন, ঠিক আছে? আমি নাম দিলাম, আমি কি করলাম, সেভ করলাম। সিম্পলি আমার ডকুমেন্টটা কি হলো, সেভ হয়ে গেল, আমার ডকুমেন্টটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা দেখি, আমরা যদি এটা মিনিমাইজ করে দেখেন, এখানে মাহবুব নামে আমার একটা ডকুমেন্ট আছে, ওয়ার্ড ডকুমেন্ট, এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে, এটা কিন্তু ছিল না। তো সিম্পলি আমরা এভাবে কাজ করব এবং একটা ডকুমেন্টকে আমরা কি করব, এভাবে সেভ করব। তো আমরা এখন আমাদের অফলাইন সফটওয়্যারটা আমরা ক্লোজ করে দিচ্ছি এবং আমরা অনলাইন থেকে যাচ্ছি। তো আমরা এখানে আমরা এবার আমাদের গুগল ডক্সে চলে যাব। গুগল ডক্সে যাওয়ার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পরে আমরা কি করব, 9 ডটে ক্লিক করব। আমরা টুলস ম্যানেজমেন্ট ক্লাসে আমরা এই 9 ডট সম্পর্কে আলোচনা করছি। এটা একটা গুগল অ্যাপস, এখানে গুগলের সব অ্যাপস এখানে ইন্টিগ্রেট করা আছে, এখানে ইনক্লুড করা আছে, গুগলের যত অ্যাপস আছে সব অ্যাপস এখানে ইনক্লুড করা আছে। তো এখান থেকে আমরা সিম্পলি কি করব, ড্রাইভে চলে যাব। এখান থেকে কি করব, আমরা ড্রাইভে চলে যাব। এখন আমরা ড্রাইভে কেন যাব, আমরা প্রথমেই বলেছি যে আমরা ক্লায়েন্টের যখন কাজ করব, ক্লায়েন্টের ডকুমেন্টটা আমরা কিভাবে সাবমিশন করব, আমরা যে ফাইলটা, আমরা এই মুহূর্তে যে ফাইলটা আমরা সেভ করেছি, এই ফাইলটাকে আমরা ড্রাইভে আপলোড করে লিঙ্কটা ক্লায়েন্টকে সাবমিশন করতে পারি। অন্যদিকে আমরা গুগল ডক্সে কাজ করেও লিঙ্ক ক্লায়েন্টকে সাবমিশন করতে পারি। এই জন্য আমরা গুগল ড্রাইভে চলে যাব এবং গুগল ড্রাইভ থেকে আমরা ডক্স ফাইলটা ওপেন করে আমরা কাজ করব। তো ড্রাইভে ক্লিক করব, আপনারা এখান থেকে ড্রাইভে যেতে পারেন, এখান থেকে ড্রাইভ আপনি টাইপ করেও যেতে পারেন। তো আমি সিম্পলি সহজ পদ্ধতিতে এখান থেকে চলে যাচ্ছি, ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পরে আপনাদের সামনে আমার অনেক ফাইল আছে এখানে, এই জন্য আমার ইন্টারফেসটা এরকম শো করছে, ঠিক আছে? তো আপনাদের সামনে ব্ল্যাঙ্ক শো করবে, কোনো কিছুই থাকবে না, কোনো ফাইল থাকবে না, কিছুই থাকবে না, কারণ আপনি তো নতুন এখানে, আপনি এখানে কি নতুন, আপনার শুধু এই অপশনগুলো থাকবে, আপনার কোন অপশনগুলো থাকবে, আমি একটু মার্ক করে দিচ্ছি, দেখেন। আপনার এখান থেকে এই যে এই অপশনগুলো আপনি দেখতে পাবেন, আপনি এই অপশনগুলো দেখতে পাবেন, আমি মাউসের কার্সারটা নাড়াচাড়া করতেছি, আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন এবং
এরপরে যে এই যে অপশনগুলো বা এই যে ফাইল ফোল্ডারগুলো, এগুলোর আপনারা কিছুই দেখতে পাবেন না, কারণ আপনারা এখানে কোনো ফাইল ফোল্ডার এখন ক্রিয়েটই করেন, কোনো কাজই করেন না, কিভাবে দেখতে পাবেন? আপলোড করেন নাই। আর যদি কারো থাকে তাহলে দেখতে পাবে সে। তাহলে আমরা সিম্পলি এখান থেকে কি করব, আমরা ডক্সে যাওয়ার জন্য আমরা নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে এখান থেকে আমরা কি করব, গুগল ডক্সে চলে যাব। তা গুগল ডক্সে যাওয়ার পরে আমরা কি করব, সিম্পলি একটা ডক্সের, আমরা এখান থেকে ডক্সের একটা নাম দিব। এখান থেকে ডক্সের একটা নাম দিব, নাম দিলাম। এখন এখানে আমি কিছু টেক্সট নিয়ে আসি, ঠিক আছে। তো টেক্সট আনার জন্য এখানে হয়তো আমার অফলাইন ফর্মুলাটা কাজ করে কিনা আমি একটু দেখি। তো এখানে আমি কি করব, আর এন ডি লিখব এবং ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজে এন্টার ক্লিক করব। এখানে আমার অফলাইন সফটওয়্যারের ফর্মুলাটা এখানে কাজ করবে না। তো আমরা কি করব, সিম্পলি কিছু টেক্সট নিয়ে আসব। আমি এখান থেকে নিয়ে যাই। আমি এখান থেকে কিছু টেক্সট আমি ওখানে নিয়ে যাই, কপি। আমি এখানে কিছু টেক্সট নিয়ে আমার ডকুমেন্ট থেকে আমার ডক্স ফাইলে কিছু টেক্সট আনলাম। তো এখান থেকে আমরা একটু দেখব যেখানে আমরা কি কি মিল পাচ্ছি। তো এখানে আমরা মিল পাচ্ছি, দেখেন ফাইলে ক্লিক করার পরে আমরা নিউ, এখান থেকে আমরা শেয়ার করতে পারতেছি। তো এখান থেকে আমরা এডিট করতে পারতেছি, এখানে আনডু রিডু আছে, রিডু করতে পারতেছি, এখানে পেস্ট আছে, সিলেক্ট অল করতে পারতেছি। আমরা যদি ভিউতে যাই, ঠিক আছে, এখানে দেখেন আমরা প্রথমে ইন্টারফেসটা দেখি। ইন্টারফেসের এখানে দেখেন আমরা এখানে ফন্ট, কোন ফন্ট, আমরা এই ফন্টগুলোর নামটা কিন্তু ওয়ার্ডে দেখে এসেছি, যে আমরা আমাদের টেক্সটটাকে কোন ফন্টে রাখতে চাই এবং কত সাইজে রাখতে চাই, আমরা কতটুকু বড় ছোট করতে চাই সেটা আমরা দেখছি। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট কালার, হাইলাইট কালার আমরা কিন্তু ওয়ার্ডে দেখে এসেছি এবং এখানেও কিন্তু হুবহু মিল পাচ্ছি, এখানে কিন্তু হুবহু মিল পাচ্ছি। এখন এখানে ওই যে পিকচার অপশন আছে, আমরা পিকচার এখানে ইনসার্ট করতে পারবো। এখানে আমার অ্যালাইনমেন্ট আছে, স্পেসিং আছে, ঠিক আছে, স্পেসিং আছে, এখানে বুলেট আছে, সবকিছুই আমরা পাচ্ছি, সবকিছু আমরা এখান থেকে পাচ্ছি। ফরম্যাটে গেল আমরা কিছু অপশন পাবো, এখান থেকে অ্যালাইনমেন্ট, সবকিছু এখান থেকে আছে। ইনসার্ট থেকে আমরা নিয়ে আসতে পারবো, টেবিল ড্র করতে পারবো, আমরা টেবিল দেখছি, ওখানে ইমেজ আছে, ওখানে ইমেজ দেখছি, এখানেও টেবিল দেখছি। তো সিম্পলি মোটামুটি কাজ করার জন্য যা দরকার ইমোজি নিয়ে আসতে পারবো, ঠিক আছে। সবকিছুই আমরা কিন্তু ওখান থেকে দেখে এসেছি। এখানে আমাদের যে যে জিনিসগুলো দরকার, ঠিক আছে, এখানে আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু আমরা পূর্বে দেখে এসেছি, ঠিক আছে। তো এখানে আমাদের মেইন ফোকাসজনিত জিনিস হলো কি, আমি প্রথমেই বলছি যে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট বা আমাদের ক্লায়েন্ট যে ডকুমেন্টটা, যে কাজটা আমাদের দিবে সেই ডকুমেন্টটা আমরা কয়ভাবে সাবমিশন করবে, দুই ভাবে। একটা হলো গুগল ড্রাইভে আপনার ফাইলটা আপলোড করে লিংক প্রোভাইড করবেন, অন্যদিকে গুগল ডক্সটাকে আপনি গুগল ডক্সের লিঙ্কটা আপনি প্রোভাইড করবেন আপনার ক্লায়েন্টকে। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলছিলাম যে ডকুমেন্টের ভিতরে যদি কোনো রকমের ভুল থাকে সেই ক্ষেত্রে আপনার কোলাবোরেশনের মাধ্যমে কিভাবে কারেকশন করবেন। তো কোলাবোরেশনের কারেকশনটা আপনি কিভাবে করবেন, মেইন ফোকাসজনিত জিনিস হলো এটা, আপনি কিভাবে আপনার ক্লায়েন্টকে জিনিসটা সাবমিশন করবেন। তো এই ক্ষেত্রে মনে করেন আপনার এটা একটা গুগল ফাইল, ঠিক আছে, এটাই আপনার একটা গুগল ফাইল বা আপনার ডকুমেন্ট। আপনার এই ডকুমেন্টটাকে আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টকে সাবমিশন করবেন। তো সাবমিশনের ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সিম্পলি ডকুমেন্টে থাকা অবস্থায় এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি কোথায় যাবেন, রেস্ট্রিক্টেডে যাবেন। রেস্ট্রিক্টেড ক্লিক করার পরে এখানে এনিওন উইথ দা লিঙ্ক করে দিবেন, এনিওন উইথ দা লিঙ্ক ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার এই ডকুমেন্টটা যে লিঙ্কটা আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন বা যে কাউকে আপনি যাকেই প্রোভাইড করেন না কেন, সে এখন এই লিঙ্কটা কি করতে পারবে, এই লিঙ্কটা দেখতে পারবে। এখন এখানে কথা হলো কি, আপনি কোলাবোরেশন সিস্টেমটা কিভাবে তৈরি করবেন, সে আপনার ক্লায়েন্ট কিভাবে আপনার এই ডকুমেন্টে কোনো ভুল থাকলে কারেকশন করবে, সেই জন্য আপনাদের কি করতে হবে, এখানে দেখেন এই লিঙ্কটায় যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা এখানে আপনার ফরম্যাটটা দেওয়া আছে যে ভিউয়ার মোডে থাকবে আপনার এই ডকুমেন্টটা শুধু তারা কি করতে পারবে, দেখতে পারবে, এটাকে চেঞ্জ করতে পারবে না, এডিট করতে পারবে না, কিছু করতে পারবে না। এখন আপনার যদি এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সিম্পলি ক্লিক করবেন, এখানে এডিটর মোডটাকে আপনি অন করে দিবেন, এডিটর মোডটাকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পরে এখানে ডান করবেন, সিম্পলি ডান করার পরে আপনি এখান থেকে শেয়ার করবেন, শেয়ার করে এখানে যে লিঙ্কটা আছে, এখন দেখেন সিস্টেমটা কি, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে যে কেউ এই লিঙ্কটাকে ব্যবহার করতে পারবে এবং কি করতে পারবে, এই লিঙ্কে থাকার যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটাকেও এডিট করতে পারবে, সে দেখতেও পারবে, এডিটও করতে পারবে। আপনি কি করবেন, আপনি দেখতেও পারবেন, এডিটও করতে পারবেন। তার মানে কি, এই ডকুমেন্টে কোনো ভুল থাকলে আপনার ক্লায়েন্টও সেই ডকুমেন্টটাকে দেখে কারেকশন করতে পারবে এবং আপনিও ডকুমেন্টটাকে দেখে কারেকশন করতে পারবেন। তো এখন কোলাবোরেশন বা আপনার ক্লায়েন্টকে আপনার প্রজেক্টটা শেয়ার করার যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু এটাই। এভাবে কিন্তু আমরা ক্লায়েন্টকে কি করব, ক্লায়েন্টের কাজ সাবমিশন করব। এখান থেকে সিম্পলি লিঙ্ক কপি করব, লিঙ্ক কপি করে এই লিঙ্কটাকে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব তার জিমেলে, বা আমরা যে মাধ্যমে তার সাথে কোলাবোরেশন বা কানেক্টেড সেখানে প্রোভাইড করব। এখন আরেকটা ভাবে এই লিঙ্কটাকে আমরা দিতে পারি। তো সিস্টেমটা হলো কি, এখান থেকে আমরা আমাদের জিমেলটাকে টাইপ করে আমরা দিতে পারি। যদি আমার ক্লায়েন্টের জিমেল থাকে তাহলে এখানে সিম্পলি টাইপ করে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। তো প্রত্যেকটা ডকুমেন্ট ক্লায়েন্টকে সাবমিশন করার এই একটাই সিস্টেম, ঠিক আছে? এইভাবেই এই সিস্টেমে আপনারা কাজ করবেন। যদি আপনার ফাইলে আপনার ফাইলে যদি ডকুমেন্টটা থাকে, আপনার ফাইলের ভিতরে বা আপনার কম্পিউটারের ভিতরে ডকুমেন্টটা থাকে, প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি গুগল ড্রাইভে চলে আসবেন। গুগল ড্রাইভে এসে এখান থেকে আপলোড করবেন, নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পরে এখানে কি করবেন, ফাইল বা ফোল্ডার, যদি আপনার একটা ফোল্ডার থাকে, ফোল্ডার আপনি ক্লায়েন্টকে সাবমিশন দিতে চান, সাবমিট করতে চান, তাহলে আপনি কি করবেন, ফোল্ডারে ক্লিক করবেন। যদি ফাইল থাকে, একটা ফাইল দিতে চান, তাহলে ফাইলটা ক্লিক সিলেক্ট করে আপনার কম্পিউটার থেকে নিয়ে আসবেন। তো আমি সিম্পলি ক্লিক করছি, এখান থেকে আমার কম্পিউটারের ভিতরে চলে গেছে। এখান থেকে মনে করেন আমার ফাইলটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে ওপেন করবো, ওপেন করলে এখানে ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পরে একই সিস্টেম, আমরা শেয়ার অপশনে যাব, শেয়ার অপশন থেকে কি করব, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করব, লিঙ্ক করে লিঙ্কটা কপি করে যে প্রসেসটা আমি এই মুহূর্তে দেখাইলাম সেম প্রসেসটাই আপনি কাজ করবেন, ঠিক আছে? আপনার এখানে সিস্টেমটা হচ্ছে কি, যদি আপনি এখানে আপনার ডক্স বা শিটে কাজ করেন তাহলে এখান থেকেই আপনি প্রোভাইড করতে পারবেন। আর যদি অন্য কোথাও থেকে কাজ করা ফাইল বা ফোল্ডার নিয়ে আসতে চান সেক্ষেত্রে আগে আপলোড করতে হবে, আপলোড করে লিঙ্কটা শেয়ার করতে হবে। দুটো সিস্টেম। তো আমরা যে ওয়ার্ড বা গুগল ডক্স এর যে জিনিসগুলো আমরা দেখলাম, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমরা খুবই নিখুঁতভাবে চর্চা করব, প্র্যাকটিস করব, মাথার ভিতরে ঢোকানোর চেষ্টা করব, প্র্যাকটিস করব, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে আছি, আমরা বড় একটা স্বপ্ন নিয়ে এসেছি। আমরা কি বড় একটা স্বপ্ন নিয়ে এসেছি। এখন বড় একটা স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের কাজটাও তো বড় বড় হতে হবে। এখন আমি একটা আপনি ক্লাস করলেন, ক্লাস করে সারাদিন ঘুমাইলেন, ঠিক আছে? পরবর্তীতে 2 দিন পর আরেকটা ক্লাস, তো আপনি ক্লাস করলেন, সারাদিন ঘুমাইলেন, আপনার স্বপ্ন কি কখনো বাস্তবায়ন হবে? আপনার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। একটা স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে, অনেক ধৈর্য ধরা লাগে। আপনি পরিশ্রম করবেন না, ধৈর্য ধরবেন না, আপনি স্বপ্ন বাস্তবায়নের পথে আপনি কিভাবে? তো স্যাররা যা শিখায়, টিচাররা যা শিখাবে, আপনারা সেটা
খুব মনোযোগ সহকারে শিখবেন, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিও মোডে আপনি সবসময় থাকবেন। ভিডিও মোডে থাকার অনেক সুবিধা আছে। টিচারের মনোযোগ আকর্ষণ করা যায়, টিচারের মনোযোগ টিচারের চোখে পড়া যায়। একজন টিচার যদি আপনার দিকে নজর দেয়, ঠিক আছে, আপনাকে চিনে জানে, ঠিক আছে, আপনার প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, তাহলে কি আপনার ক্ষতি হবে? কখনোই ক্ষতি হবে না। ভিডিও মোডে থাকবেন, টিচারের দৃষ্টি আকর্ষণ করবেন, টিচারের নজরে নজরে থাকবেন, ঠিক আছে। টিচারের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন, প্রশ্ন করবেন টিচারকে। টিচার সবসময় আপনাকে দিতে প্রস্তুত, কিন্তু আপনি যদি না নিতে জানেন তাহলে আপনাকে কিভাবে দিবে? নিতে জানতে হবে, স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। বড় স্বপ্ন নিয়ে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছি এবং এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।